তোকে ছুঁয়েছি আধারে। ভূমিকা তালুকদার। পর্ব 11 থেকে 15। প্যারিসের হাসপাতালের ভিআইপি কেবিনে প্রতি মুহূর্ত মৃত্যুর সাথে লড়াই করে চলেছে জায়ান। ফাঁকা হোয়াইট ওয়াল, হালকা মৃদু বাতাসের সাথে শীতল আলো পড়ছে তার মুখে। তার চোখ বন্ধ, শ্বাস নেওয়া মৃদু, কিন্তু পাশে দাঁড়ানো মানুষগুলো একদম স্থির থাকতে পারছে না। কি থেকে কি হয়ে গেল আচমকা, চোখের পলকে। তবে এর পেছনে যদি কোনো অপশক্তির হাত থেকে থাকে তাহলে তার পরিণতি যে কি ভয়াবহ হতে চলেছে তা উপস্থিত সকলের চোখে দৃশ্যমান। মার্কো জায়ানের হাতে হাত রেখে বারবার চুপচাপ তাকিয়ে থাকে, যেন কেবল একটি নড়াচড়া জায়ানের নিঃশ্বাসের সাথে মিলিয়ে দেখতে চায়। এলেনা, যার চোখ ভিজে গেছে, হালকা কাঁপন ধরে ধরে, কিন্তু মুখে জোর করে শান্তির ভান। নাদিয়া বারবার ফোন দেখছে, বারবার সময় চেক করছে। জায়ান ঠিক হয়ে যাবে তো? এলেনা হকচকিয়ে জিজ্ঞেস করল, কণ্ঠ অচেতনভাবে কেঁপে উঠেছে। আমাদের এখন অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। এলেক্স এক টুকরো নিঃশ্বাস নিয়ে বলল। 1 মিনিটও কাটতে পারে না, আরেক মিনিট যেন দীর্ঘ হয়ে যায়। প্রত্যেকের হৃদয়ে অস্থির, চোখে অজানা ভয়, আর মনে একটাই আশা, জায়ানের নিজের চোখ খোলা। নাদিয়া হঠাৎ এগিয়ে এসে মার্কোর হাতে হাত রাখল আর বলল, জায়ানের বাড়িতে একটা কল দেয়া উচিত না? দেয়া ঠিক হবে। মার্কো, আমার ফোনটা জায়ানকে উদ্ধার করার সময় মেবি সেখানেই পরে গিয়েছে। সেই দিনের পর থেকে আর খুঁজে পাচ্ছি না, তবে আমার মনে হয় না বাংলাদেশ এই মুহূর্তে কল দেয়া ঠিক হবে। জায়ানের সম্পর্কে তার পরিবার কিছুই জানে না। এখন যদি আমরা তাদের জায়ানের কথা জানাই, তাহলে বুঝতেই তো পারতেছিস কাহিনী অনেক দূর চলে যাবে। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর জায়ানের অনুমতি ছাড়া আমরা তার সম্পর্কে কিছু বলতেও পারবো না। পাশ থেকে হেলেনার সামনে এগিয়ে এসে বলে, এক্স্যাক্টলি। মার্কো ঠিকই বলেছে, জায়ান সুস্থ হয়ে ওঠা আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। এখন তোরা সবাই বাড়ি যা, আমি এখানে জায়ানের কাছে থাকছি। একটু থেমে আবার বলে উঠল, জায়ান না হয় আমায় কোনোদিন আপন করে নেয়নি, হৃদয়ে স্থান পায়নি তো কি হয়েছে, আমার হৃদয়ে তো। বলতে গিয়েই থেমে গেল মেয়েটা। যাই হোক, এখন অন্তত পাশে থেকে নিজের মনকে সান্ত্বনা দিতে তো পারবো। এলেনার কথা শেষ হতে না হতেই এলেক্স বলে, ভুল জায়গায় ভুল মানুষকে হৃদয় দিলে সেই হৃদয় আর হৃদয়ে থাকে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথাটা মাথায় রাখিস। যেই জিনিস তোর না সেই জিনিসে আশা রাখাও বোকামো। অধিকার খাটানো শোভা পায় না। নাদিয়া, শাট আপ। গাইস, হসপিটাল এইসব বলার জায়গা না। এখন এইসব কথা না বলে বেশি বেশি প্রে কর সবাই, যেন জায়ান আমাদের মাঝে দ্রুত ফিরে আসে। আই হোপ তোরা বুঝতে পেরেছিস। তাদের এসব কথার মাঝেও জায়ানের নিঃশ্বাসের প্রতিটা ওঠা নামা তাদের মনে যে ধাক্কা দিচ্ছে। কেউ বলতে পারছে না, কেউ দেখতে পারছে না, কেউ চোখের কোণ থেকে অশ্রু ফেলছে, কেবল একটা অদৃশ্য শৃঙ্খল তাদের মধ্যে তৈরি হয়েছে, যেটি একমাত্র আশার শক্তিতে বেঁধেছে। ঘড়ির কাঁটা চলে, কিন্তু সময় যেন থেমে গেছে। হাসপাতালের নিঃশব্দ কক্ষে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের গর্জন শোনা যায়। বাংলাদেশ, ঢাকা। রাজুক উত্তরা মডেল কলেজ। লম্বা গেটটা পেরিয়ে টুকতেই দুপুরের রোদে চকচক করছে ইট সিমেন্টের বিশাল দালান। বারান্দা জুড়ে ছাত্রছাত্রীদের ছোট ছোট দল, কারো হাতে মোবাইল, কারো হাতে ফাইল ভর্তি খাতা, কেউ আবার ছায়ার নিচে বসে গল্পে মশগুল। চারপাশে একটা চাপা উত্তেজনা, বোর্ড পরীক্ষা আর মাত্র দিন পর, তাই আজ প্রবেশপত্র বিতরণ। কলেজের ভিতরে হালকা বাতাস বয়ে যাচ্ছে, তবুও যেন হাওয়ার মধ্যে একটা গম্ভীর গন্ধ, বড় পরীক্ষার আগে যেমন থাকে। এই ভিড়ের মাঝেই মেরিন আর রিমা নিজেদের পুরনো আড্ডার জায়গায় বসে আছে। তাদের ঠিক সামনেই চুপচাপ বসে লিয়ানা, হাতে ফাইল ধরা, কিন্তু চোখ যেন কোথাও দূরে হারিয়ে গেছে। মেরিন চোখ কুঁচকে তাকিয়ে হঠাৎ বলল, কি রে, কি হয়েছে তোর? এমন পেঁচার মতো মুখ করে রেখেছিস কেন? লিয়ানা সামান্য চমকে উঠে মুখ তুলল, কই, কিছুই তো হয়নি। রিমার সঙ্গে সঙ্গেই মুচকি হেসে মেরিনকে চোখ টিপল, তারপর লিয়ানার দিকে ঝুঁকে, কিছু তো একটা হয়েছেই, বলে ফেল, আমরাই তো। লিয়ানা মুখ ঘুরিয়ে ধীর গলায় বলল, বাদ দে তো। মেরিন ঠোঁট বাঁকিয়ে দুষ্টুমি করে কাঠ হেসে দিয়ে, কেন বাদ দিব কেন, রোমিও কলেজে নিয়ে আসেনি তাই বলে মন খারাপ? লিয়ানা কপাল কুঁচকে ঘুরে তাকালো, রোমিওকে? বাজে বকিস না। রিমা হেসে উঠে, আরে হ্যান্ডসাম ড্যাশিং ম্যান জায়ান খান। লিয়ানা মুহূর্তের জন্য চুপ করে গেল, তারপর গলাটা অদ্ভুতভাবে নরম হয়ে এলো, উনি দেশে থাকলেই তবেই তো দিয়ে যাবে। ওরা জনেই থমকে গেল। মেরিন আর রিমা জনের মুখে একসাথে হা হয়ে গেল, যেন কেউ যেন আচমকা এমন একটা কথা বলেছে যা তারা আশা করেনি।
মানে কি? ওই লোকটার কথা আর বলবি না, বুঝেছিস? এত পাষাণ লোক, গরিলা, হেনাকোন্ডা, আর্কিওপটেরিক্স, দাদা ভাই, কেন যে জায়ান খান রাখতে গেলেন? নামটা রাখা উচিত ছিল জাওরা খান। লিয়ানা কথা শেষ করতেই মেরিন সঙ্গে সঙ্গে হেসে ফেটে পড়ল, আর লিয়ানা মুখে বিরক্তির ভান করলেও ভেতরে কোথাও যেন হালকা একটা ধাক্কা লাগলো, কোনো গভীর অভিমান। তার আঙুলের ডগা ফাইলের প্রান্ত ঘষতে লাগলো, তবে কেউ খেয়ালও করল না তা। রিমা, আমার কি মনে হয় জানিস, উনি হয়তো ফ্রান্সে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকে। হতেও পারে, মানে। আর কিছু বলার আগেই মেরিন রিমার মুখ চাপা দিয়ে ধরে, চুপ শালি, কি বলছিস এসব? তারপর লিয়ানার দিকে তাকিয়ে, আরে তুই এই মাথা মোটার কথা একদমই কানে নিস না, ভাই মেবি কোনো কাজে গিয়েছেন, চলে আসবেন। লিয়ানা কিছুই বলল না, চুপ করে বসেই থাকলো। কি যেন ভেবেই চলছে মেয়েটা তখন থেকে। মেরিন লিয়ানাকে ধাক্কা দিতেই, বিয়ে করুক না জাহান্নামে যাক, তাতে আমার কি বাল? ওই জায়ান খান যদি আমাকে ফুফু বানিয়ে দেয়, আমিও লিয়ানা খান তাকে মামা বানিয়ে দিব। রিমা, আইডিয়াটা কিন্তু খারাপ না লিউ, একদম টিট ফর ট্যাট। এই দুই পাগলের এমন বিপজ্জনক কথা শুনে মেরিন হতবাক, কি বলবে কিছুই বুঝতেছে না। কিছুক্ষণ মাথা চুলকে পাশে বসে থাকা দুই পাগলের কান ধরে বলল, তোরা দুইটা তো মরবি মরবি, আমকেও নিয়ে মরবি, অনেক হয়েছে, চল চল। গেটের বিশাল লোহার পাট খুলে যখন তিনজন একসাথে বেরোলো, লিয়ানা, রিমা আর মেরিন, তখন দুপুরের রোদটা একেবারে সোনালি হয়ে রাস্তার ধুলোয় পড়ে ঝলমল করছে। বাইরের রাস্তার ওপরে কয়েকটা রিকশা, একটা বাইক, আর ঠিক গেটের সামনেই দাঁড়িয়ে আছে এক চকচকে কালো রঙের মার্সিডিজ। গাড়িটার গ্লাস যেন আয়নার মতো ঝকঝক করছে, সূর্যের আলো তাতে পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। তাদের চোখের সামনে প্রথমে শুধু সেই গাড়িটাই ধরা দিল, কিন্তু পরের মুহূর্তে গাড়ির সামনের ফেন্ডারের পাশে হাত দুটো গুটিয়ে এক পা সামান্য সামনের দিকে দাঁড়িয়ে আছে এক পুরুষ। নীল শার্টের কলার অল্প খোলা, সাদা প্যান্টে অদ্ভুত এক কনফিডেন্স ছড়ে পড়ছে, চোখে কালো সানগ্লাস। তার চুলে হালকা বাতাস লেগে এলোমেলো হয়ে আছে, ঠোঁটে এক টুকরো নিঃশব্দ হাসি, যেন জানে ঠিক এই মুহূর্তে তিন জোড়া চোখ তার দিকেই স্থির হয়ে আছে। মেরিনের ঠোঁট ফাঁক হয়ে ও মাই গড ফিসফিস শব্দ বেরোলো, আর রিমার চোখে ছায়া পড়ল হালকা বিস্ময়ের। রকস্টার ঈশান শেখ। তার উপস্থিতি যেন রাস্তাটা, বাতাসটা, এমনকি সময়কেও থামিয়ে দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরই মেরিন এর চোখ বিস্ফারিত। রিমা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। উনি হঠাৎ এখানে, আমাদের কলেজে আবার? তার চোখে হঠাৎ চকচক করে ওঠে উচ্ছ্বাস। ভালোই হয়েছে, ওই দিন অটোগ্রাফ নিতে পারিনি, আজকে নেবই নেব। বলেই ব্যাগ থেকে তাড়াহুড়ো করে ছোট্ট ডায়েরিটা বের করে সোজা ছুটে যায় গাড়ির সামনে দাঁড়ানো লোকটার দিকে। ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান, প্লিজ একটা অটোগ্রাফ দিন। ঈশান ধীরে ধীরে চোখের সানগ্লাস খুলে বুক পকেট রেখে দেয়। তারপর সামান্য ঠোঁট বাঁকিয়ে এক চিলতে হাসি। ইয়েস, হোয়াই নট। বাট কথা শেষ না করেই হালকা করে মাথা ঘুরিয়ে লিয়ানার দিকে তাকায়। তোমার বন্ধুবি যদি বলে তবেই দিব। রিমা ভ্রু কুঁচকে, বন্ধুবি? কি বোঝাচ্ছেন? ঈশান এর গলা নরম, কিন্তু দৃষ্টি একেবারে সোজা গিয়ে থামে। ওই যে ব্রাউন আইস মেয়েটা, আই মিন লিয়ানা। রিমাও ঘুরে তাকায় লিয়ানারোর দিকে, আর মেরিনও তাকিয়ে থাকে একদম থমকে, লিয়ানার মুখে হতবাক ভাব, যেন কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে এই পরিস্থিতিতে। ঈশান এবার নিজেই কয়েক পা এগিয়ে আসে, সানগ্লাসহীন গভীর দৃষ্টি লিয়ানার দিকে নিবন্ধ করে। তাহলে বলো, অটোগ্রাফ কি দিব তোমার বান্ধবীকে? লিয়ানার ভ্রু কুঁচকে যায়, চোখে সামান্য বিরক্তি। মানে কি? আপনি ওকে দিন, আমার কাছে এসে এসব বলছেন কেন? অদ্ভুত। এই তোরা থাক, আমি চললাম, গাড়ি চলে আসবে এখনই। বলেই সরে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ঈশান শান্ত গলায় বলে ওঠে, যাবার দরকার নেই, তোমাদের ড্রাইভারকে আমি পাঠিয়ে দিয়েছি। একটু থেমে মুচকি হেসে যোগ করে, আমি নিজেই পৌঁছে দিব তোমাকে। ঈশান রিমার হাত থেকে ডায়েরিটা টেনে নিল, একটা সিগনেচার করে বলল, তোমরা যাও, তোমাদের বান্ধবীর সঙ্গে আমার কিছু কথা আছে। রিমা অবাক হয়ে তাকালো, রিমা আর মেরিন না চাইতেও একসঙ্গে দ্রুত সামনে হাঁটা দিল। ঠিক সেই মুহূর্তে গাড়িতে ওঠো। লিয়ানা কেঁপে উঠে ঘুরে দাঁড়ালো, ঠোঁটে একরকম নীরব ক্লান্তি, কিন্তু চোখে তীক্ষ্ণতা। শুনুন, ওই দিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমি রেগে গিয়ে কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলেছিলাম। সত্যি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আরে আরে, কি করছো? আমি কি তোমাকে সরি বলতে বলেছি নাকি? এক ধাপ এগিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, বলেছি গাড়িতে উঠো। গাড়িতে উঠবো? মানে, আমি আপনাকে চিনি না, জানি না। গাড়িতে কেন উঠবো?
দয়া করে সামনে থেকে সরে যান। ঈশান হালকা হেসে ফেলল, চোখে যেন খেলা করে যাচ্ছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তুমি একমাত্র মেয়ে যে বলতে পারো আমাকে চেনে না। জানো কত মেয়ে আমার পেছনের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। লিয়ানা কাঁধ ঝাঁকাল, ঠান্ডা গলায় বলল, তো যান না ওদের কাছে। দয়া করে আমার সামনে আর আসবেন না। ঈশানের হাসি কিছুটা গভীর হলো, গলায় নামলো নিচু স্বর। আহা, সবাই আর তুমি কি এক? ইউ আর ডিফারেন্ট। তাই তো। কি? ঈশান সামনে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল, এক হাত তুলে ইশারা করল, উঠে পড়ো। রাস্তায় মানুষ দেখছে। ব্যাপারটা মোটেও ভালো না। লিয়ানা দাঁত কামড়ে তাকিয়ে রইল, কিন্তু চারপাশের লোকজনের নজর, পরিস্থিতি থেকে বেরোনোর উপায় নেই। অনিচ্ছায় যেন নিজের মনকে ধমক দিয়ে ধীরে ধীরে গাড়িতে উঠে বসল। গাড়ির দরজা বন্ধ হতেই ভিতরের ভারী নীরবতা যেন বুকের ভেতর ঢুকে বসল। কালো মার্সিডিজটা ধীরে ধীরে গেট পেরিয়ে শহরের ভিড়ের ভেতর ঢুকে গেল। জানলার কাঁচ নামানো, ভেতরে বসা ঈশানের হাতে স্টিয়ারিং, আঙুলের হালকা খেলা, কবজিতে ঝলসে উঠছে ঘড়ির সোনালি চিলিক। রোদের আলো এসে পড়েছে তার ব্লু শার্টে, মুখের অর্ধেকটা ঢাকা সানগ্লাসে, তবুও ঠোঁটের কোণে সেই ধীর আত্মবিশ্বাসী হাসি। আমার কাছে কি চাই আপনার? ঈশান সিটে একটু সরে বসল, চোখ সরাসরি তার দিকে না রেখে বাইরে তাকালো। তোমাকে। লিয়ানার মাথা হালকা ঘুরে গেল, চোখে বিস্ময়। মানে কি? ঈশান এক মুহূর্তের জন্য চোখ ফেরালো না রাস্তা থেকে, কেবল স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, ওই দিন প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। বিলিভ মি, রাতে ঘুমাতেই পারি না। কি? গাড়ি থামান। আমি বলছি, গাড়ি থামান। এইসব উল্টাপাল্টা কথা আর শুনতে আগ্রহী না আমি। অসহ্য। আপনি কেমন লোক? কোথাকার কে? জানেন তো আমি কে? তার কথার ঝড় থামাতে ঈশান হঠাৎ ফুস করে নিঃশ্বাস ফেলে গাড়ি ধীরে ধীরে সাইডে আনলো। রাস্তায় হালকা ধুলো উঠছে, গাড়ি থামার সাথে সাথে একটা তীক্ষ্ণ নিস্তব্ধতা নেমে এল। ঈশান ধীরে ধীরে মুখ ফিরিয়ে লিয়ানার দিকে তাকালো, সানগ্লাসের ভেতর তার চোখের গভীর অন্ধকারটা যেন সব গিলে নিতে চায়। ঠোঁটের কোণে সেই ধূর্ত হাসি ফিরিয়ে বলল, আমি খুব ভালো করেই জানি তুমি কে। ধীরে ধীরে তার দিকে ফিরল, চোখে যেন অদ্ভুত এক জেদ ও শীতল আগুন। শিল্পপতি সোলেমান খানের মেজ ভাই ফাহিম খানের বড় মেয়ে লিয়ানা খান। এক সেকেন্ড থেমে, গলায় ঠান্ডা হাসি। জানো, তোমার নাম জানতে আমাকে রাজুক কলেজের 12-এর সব সেকশনের হাজিরা খাতা দেখতে হয়েছে। কত সময় নষ্ট করেছি বলো তো। আজকের কনসার্ট ক্যান্সেল করলাম শুধু তোমার সাথে দেখা করতে। বলো, কি করব আমি? লিয়ানা হতবাক হয়ে কিছুক্ষণ চুপ রইল। দেখুন, আপনি যা চান তা কোনোদিন হবে না, কোনোদিনও না। প্লিজ আমার পেছনে ছেড়ে দিন, তা না হলে মারা পড়বেন, জানে মরে যাবেন। মরে যাব? চোখে এক বিন্দু পলক না ফেলে তাকিয়ে রইল ঈশান। তা তো আমি এখনই যাচ্ছি। শোনো, বিয়ে করো আমাকে। আপনি কি পাগল? শুনুন মিস্টার, বিয়েকে কি কোনো মজার বিষয় ভেবেছেন? যাকে খুশি তাকে বলে দেওয়া যায়। কই, কে বলেছে যাকে তাকে? আমি তো শুধু একজন মেয়েকেই বিয়ে করতে চাই। আর সেই মেয়ে তুমি। গাড়ির ভেতরে নিঃশ্বাস ভারী হয়ে এলো, জানালার বাইরে পরিবেশ যেন আরো গভীর হয়ে উঠল। লিয়ানা আর কিছু বলল না। তার চোখে যেন অসংখ্য কথা জমে আছে, কিন্তু ঠোঁট সেগুলো প্রকাশ করার সাহস পেল না। গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এল, শুধু ইঞ্জিনের মৃদু গর্জন আর জানালার বাইরে হাওয়ার শব্দ। ড্রাইভারের আসনে ঈশানের মুখে এক অদ্ভুত স্থিরতা, যেন কিছু ঠিক করে নিয়েছে সে। রাস্তার আলো গাড়ির ভেতরে এসে কখনো তার চোখে পড়ে, কখনো মিলিয়ে যায়। হঠাৎ সামনের গেট ভেসে উঠল, খান বাড়ির বিশাল লোহার ফটক। গাড়ি ধীরে ধীরে থামল। গেটের রক্ষী তাড়াতাড়ি খুলে দিল, ইঞ্জিনের গর্জন নীরবতার ভেতর মিলিয়ে গেল। এক মুহূর্তও নষ্ট না করে লিয়ানা তড়িঘড়ি সিটবেল্ট খুলে ফেলল। দরজা ঠেলে নেমেই সে একটুও পেছনে ফিরে তাকালো না, সোজা এগিয়ে গেল বাড়ির ভেতরে। পেছনে ড্রাইভারের সিটে বসা ঈশান এক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে প্রায় ফিসফিস করেই বলে উঠল, বিয়ে তো আমি তোমাকেই করব, ওয়েট অ্যান্ড সি। তার গলায় অদ্ভুত এক দৃঢ়তা, যেন সেই কথার মধ্যেই ভবিষ্যতের রায় লিখে দিল। লিয়ানা সিঁড়ি বেয়ে এক নিঃশ্বাসে উপরে উঠে গেল। করিডোরের শেষের মাথায় বড় আম্মুর রুমের দরজার দিকে পা বাড়াতেই ভেতর থেকে নাফিসা খান বেরিয়ে এলেন। হঠাৎ লিয়ানাকে এইভাবে রুমের দিকে আসতে দেখে তিনি খানিকটা বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে মা? জায়ান ভাইয়ার বন্ধুর নম্বরটা দেও, ওই যে যিনি তোমাকে সেদিন ফোন করেছিলেন। নাফিসা খান একটু অবাক হলেও ফোন অন করে নম্বরটা দিয়ে দিলেন। লিয়ানা আর কিছু শুনেনি।
তারপর সে প্রায় দৌড়ে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করেই নম্বরটা ডায়াল করল। স্ক্রিনে লেখা উঠল সুইচ অফ। একবার, দুইবার, তিনবার, প্রতিবারে একই উত্তর, ফোন বন্ধ। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে এবার সে জায়ানের নম্বর ডায়াল করল। সেখানেও সেই একই যান্ত্রিক উত্তর, সুইচ অফ। লিয়ানা চুপচাপ বিছানায় বসে পড়ল। বুকের ভেতর যেন কেউ নীরবে একটা ভারী তালা ঝুলিয়ে দিল। ঠোঁটের কোণে তিক্ত হাসি এনে প্রায় নিজের সাথেই কথা বলে উঠল। আপনি কি সারা জীবনের জন্য চলে গেলেন? ইচ্ছে করেই এইসব করছেন তাই না? এক মুহূর্ত থেমে গলার স্বর আরো নিচু করল। আপনি কি সত্যি বিবাহিত, বউ আছে, তাই চলে গেলেন? রুমের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। জানলার বাইরের আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন সেও কিছু বলতে চাইছে, কিন্তু চুপচাপ রয়ে গেল, ঠিক লিয়ানার মতো। তোকে ছুঁয়েছি আধারে। ভূমিকা তালুকদার। পর্ব 15। কপি করা নিষিদ্ধ। প্রাপ্তবয়স্ক ও মুক্ত মানসিকতার পাঠকদের জন্য। আলহামদুলিল্লাহ, কবুল। গুলির বিকট শব্দ হতেই বিয়ে বাড়ির সকলে তাকালো দরজার দিকে। আলো ঝলমলে গেট দিয়ে প্রবেশ করছে লম্বা, কঠিনদেহী এক পুরুষ, কালো শুটে, চোখে আগুনের মতো দৃষ্টি, পায়ে ধীর অথচ ভারী পদক্ষেপ। জায়ান খান। পুরো হলঘরে স্রেফ নিস্তব্ধতা। অতিথিরা একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ শ্বাস নিতে ভুলে গেছে। কাজীর মুখ থমকে গেছে মাঝপথে। লিয়ানা নিজের অজান্তেই সোফা আঁকড়ে ধরল, চোখ বড় হয়ে গেল বিস্ময়ে আর ভয়ে। জায়ান ধীরে ধীরে ভেতরে এগিয়ে আসছে, যেন প্রতিটি পদক্ষেপে মঞ্চ কেঁপে উঠছে। জায়ানের চোখ সরাসরি লিয়ানার উপর, কোনো কথা নেই, শুধু তীব্র দহনভরা দৃষ্টি। এবং পুরো পরিবেশে বাজতে থাকে নীরবতা নামের এক ভয়ানক সুর। স্টেজের দিকে জায়ান খান ধীর পায় এগোতেই পুরো হলঘর যেন কেঁপে উঠল, প্রতিটি পদক্ষেপে তার চারপাশে বয়ে যাচ্ছে এক অদৃশ্য ঝড়, পর্দা, সাজসজ্জার ফুল উড়ে যাচ্ছে বাতাসে। মাইকের শব্দ কেঁপে কেঁপে থেমে যাচ্ছে, বাতিগুলো একবার জ্বলছে, একবার নিভে যাচ্ছে। জায়ান হাত উঁচু করতেই পেছনে থেকে উঠে এলো অদ্ভুত সব ছায়া। লম্বা দেহি, কালো রঙা, চোখে আগুন জ্বলা দানব সদৃশ বডিগার্ডেরা। কালো টাইট শার্ট আর কমব্যাট প্যান্ট পরে তারা ছুটে এলো, হেঁকে হেঁকে বিয়েবাড়ির মানুষদের ঘিরে ফেলল। আতঙ্কে অতিথিরা চিৎকার করলেও মুহূর্তেই থেমে গেল তাদের গলা, কারণ প্রতিটি মানুষ যেন শক্ত করে আটকে গেছে এই ভয়ঙ্কর প্রহরীদের মুঠোয়। ঘরের ভেতরে শুধু ভেসে আসছে চেয়ার ভাঙার শব্দ, ফুলের মালা ছিঁড়ে পড়ছে মাটিতে। কিন্তু জায়ান, সে দিয়ে যাচ্ছে ঝড়ের বেগে। এক লাফে মঞ্চে উঠে পড়ল। ঈশান শেখ চমকে দাঁড়াতেই জায়ান বজ্রপাতের মতো এক ঘুষি মারল তার মুখে। মুহূর্তেই ঈশান মাটিতে লুটিয়ে পড়ল। জায়ান তার কলার চেপে ধরে, চোখ লালচে আগুনের মতো জ্বলছে। অবিরাম ঘুষির আঘাতে কেঁপে উঠছে পুরো মঞ্চ। প্রতিটি আঘাতের সাথে কাঁচ ভাঙার মতো শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, লাইটের ঝাড়বাতি একের পর এক পড়ে যাচ্ছে। লিয়ানা। এমন দৃশ্য দেখে সে ভয়ে স্থির হয়ে গেছে। গলা চেপে ধরা চিৎকার বের হতে চাইছে কিন্তু বেরোচ্ছে না। হাত মুখে চাপা দিয়ে থরথর করে কাঁপছে, চোখ ছানাবড়া হয়ে তাকিয়ে আছে জায়ানের ভয়ঙ্কর রূপের দিকে। অন্যদিকে পরিবার, কেউ সামনে আসতে পারছে না। কেউ চেষ্টা করলেও কালো বডিগার্ডদের ভয়ঙ্কর গ্রিপ থেকে বের হতে পারছে না। হলঘরের প্রতিটি কোণায় ভাসছে ভয়ের ভারী বাতাস। সুরগুলো নেই, আছে শুধু ধ্বংসের শব্দ, চেয়ার ভাঙার শব্দ, টেবিল উল্টে যাওয়া, কার্পেটের ওপর রক্তের ফোঁটা পড়া। আর কেন্দ্রে দাঁড়িয়ে আছে দানব সদৃশ জায়ান খান। তার বুক ওঠানামা করছে তীব্র শ্বাসে, হাত রক্তে ভিজে যাচ্ছে, চোখে জ্বলছে রুদ্র আগুন। যেন মানব নয়, এক অপ্রতিরোধ্য ঝড়, এক ধ্বংসের প্রতীক। মঞ্চের পাশে লিয়ানা নিজেকে আঁকড়ে ধরেছে, চোখ বন্ধ করে কেঁপে উঠছে। চারপাশের নিস্তব্ধতা ভেদ করে শুধু শোনা যাচ্ছে এক দানবের প্রলয়ঙ্করী নিঃশ্বাস, অনবরত ঘুষির আঘাতে ঈশানের নাক মুখ রক্তে ভিজে যাচ্ছে। মেঝেতে ছিটকে পড়ছে রক্তের ফোঁটা, কার্পেট লাল হয়ে উঠছে। ঈশান জায়ানের হাত ধরে থামাতে চাইছে, কিন্তু জায়ানের পেশল মুঠি যেন ইস্পাতের মতন ভাঙছে না, থামছে না। ঠিক তখনই বীরের ফাঁক ভেঙে উঠে এলো রিনা শেখের গলা। জায়ান। কান্না ভেজা চিৎকারে কেঁপে উঠল হলঘর। ছেড়ে দাও আমার ছেলেকে। আর ইউ ক্রেজি? সন্ত্রাস, গুন্ডামি করতে এসেছ? ছাড়ো। আমার ছেলের কিছু হলে আমি তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। এই কথা যেন ছুরির মতো বিঁধল জায়ানের কানে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো রিনার দিকে। চোখে আগুনের শিখা, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। একটা অমানুষিক, বিষাক্ত হাসি, যা শুনে ঘরে সবাই শিউরে উঠল। সিরিয়াসলি? গলা ফাটানো দানবীয় হাসি ফেটে বের হলো তার মুখ থেকে। তাহলে তো আরো আগেই মেরে ফেলা উচিত। দেখব আপনি কার কাছে গিয়ে আমার নামে কেস লড়েন,
দুনিয়ার কোন আদালতে আমাকে ফাঁসিতে ঝুলান? ভেরি ইন্টারেস্টিং হবে। কথা শেষ হতেই সে পিশাচের মতো হাসতে হাসতে আবার ঈশানের দিকে ফিরল। চোখ লালচে রক্তে ভরা, যেন আগুনের লেলিহান শিখা জ্বলছে। অবিরাম খুশির বজ্রাঘাতে আবার কেঁপে উঠল মঞ্চ। জায়ান চিৎকার করে, মাদারফাকার, তোর এত সাহস! তোকে তো সেদিন মেরে মাটি চাপা দিয়ে দেয়া উচিত ছিল। মানবতার খাতিরে তোর মতো ঘৃণিত মুখটা বাঁচিয়ে রেখেছিলাম। আফটার অল, এককালের বন্ধু। এক চটকায় থুতু ছুঁড়ে দিল ঈশানের মুখে। একো থু। মুহূর্তেই আবার তার কলার শক্ত করে চেপে ধরল। চোখে আগুন, গলায় গর্জন। কুত্তার বাচ্চা! আমি আমার পুরো ক্যারিয়ার তোকে দান করে দিয়েছিলাম, আর তুই শেষে কিনা আমার কলিজায় হাত দিয়েছিস। আজকে আমি তোর ওই কলিজা ছিঁড়ে দেখব ঠিক কত বড়। ঘরের বাতাস জমে গেল। লিয়ানা নিস্তব্ধ হয়ে কেঁপে উঠছে, অজরে কাঁদছে, আর চারপাশের মানুষজন চিৎকার করলেও বডিগার্ডদের গ্রিপে বাধা পড়ে অসহায়। জায়ানের হাত থেকে রক্ত ঝরছে, চোখে পিশাচের নাচানাচি, হাসি ও চিৎকার মিশে পুরো হলঘর এক আতঙ্কের রাজ্যে পরিণত হলো। ঘরের ভেতর মুহূর্তেই অদ্ভুত এক শীতলতা নেমে এলো। সবার মুখে একই অভিব্যক্তি, অবিশ্বাস, আতঙ্ক আর নিস্তব্ধতা। জায়ান ঠিক এইমাত্র যা বলল, তা যেন কারো মাথায় ঢুকছে না। জায়ানের এমন ভয়ানক রূপ আর বলা প্রতিটা কথা লিয়ানার অন্তরে অন্তরে প্রশ্ন গর্জে উঠলেও উচ্চারণ করল না। আর সবাই শুধু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু জায়ান যেন অন্য এক জগতে। তার চোখ দুটো লালচে, কণ্ঠে এমন এক হুকুমের ঝড়, যেন সে কাউকে কাঁপিয়ে দিতে এসেছে। ঘরের প্রতিটি মানুষ তার আচরণে আতঙ্কিত। মনে হচ্ছে হে কেবল কোনো পারিবারিক বিবাহ বিষয়ক অস্বস্তি নয়, এর ভেতরে আছে কোনো গভীর ছায়া, কোনো অজানা ভয়। ঠিক সেই সময় মেঝেতে পড়ে থাকা ঈশান হঠাৎই কেঁপে উঠল। দুর্বল শরীরটা যেন আর সামলাতে পারছে না। কাঁপতে কাঁপতে ভাঙা গলায় ফিসফিস করে বলল, আমি কিভাবে জানবো লিয়ানার যে তোর কাজিন? আমি তো কোনোদিন ওকে দেখিনি। না, দেখেছি আগে কখনো, শুধু নাম শুনেছি তোর মুখেই, বাচ্চা একটা মেয়ে ছিল। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠছে। নিঃশ্বাস যেন ভারী হয়ে গেছে। কিন্তু এখন আমি লিয়ানাকে ভালোবাসি। ভীষণভাবে ভালোবাসি। প্রথম দেখাতেই ও আমার সবকিছু হয়ে গিয়েছে। জানার পরেও যে ও তোর কাজিন, এই বাড়ির মেয়ে, আমি নিজেকে আটকাতে পারিনি, জায়ান পারিনি। ঘরের ভেতর আবারও নেমে এলো শীতল নীরবতা। যেন কারো বুকের ভেতর থেকে বাতাস টেনে নেওয়া হয়েছে। ঈশানের স্বর এখন আর্তনাদের মতো। যা ইচ্ছা কর, কিন্তু শুধু বিয়েটা হতে দে। প্লিজ, আমি সত্যিই ওকে হারাতে চাই না। মেরে ফেলতে চাস আমায়, মারিস, বিয়েটা হয়ে যাক। এমনিতেও তোর ঝামেলা আমার সাথে, যদি চাস কোনোদিন ও তোর সামনে আসবো না, লিয়ানাকে নিয়ে দূরে চলে যাব। এমনিতেও তোর তো ওকে সহ্য হয় না, আইনো। জায়ানের ঠোঁট বাঁকা হাসিতে দেখা গেল। গভীর, কর্কশ কণ্ঠে কলার চেপে ফিসফিস করে, তোর কাছে কি আমি অতীতের কাহিনী শুনতে চেয়েছি? বীজ, তুই শুধু আরেকবার বল, কি ভালোবাসা? কার সামনে দাঁড়িয়ে কি বলছিস মাথায় আছে তো? ঈশানের গলাটা শুকিয়ে গেছে, কিন্তু সে প্রতিবাদ করবার আগেই জায়ান চাপার রাগে গর্জে ওঠে। ফাইন, ফাইন, ফাইন। চল, ভালোবাসতে বাসতে আজ শহীদ হ। ইতিহাস সাক্ষী হয়ে যাক, একজন ভালোবেসে মরেছে, আর একজন ভালোবেসে মেরেছে। জায়ানের ঠান্ডা আঙুল যখন বন্দুকের ট্রিগার চেপে ধরে ঈশানের বুক বরাবর, তখনই দূরে দাঁড়িয়ে থাকা লিয়ানার চোখ ছলছল করে উঠল। এতক্ষণ কেবল কেঁদে, মুখ চেপে ধরে ভয় কাঁপছিল সে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু হঠাৎ যেন তার ভেতরে সব বাঁধ ভেঙে গেল। বুকের ভেতরটা বিদীর্ণ হয়ে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে এল। লাল শাড়ির আঁচল উড়ে গেল বাতাসে, পায়ের নুপুর কেঁপে উঠল, আর বিঠেলে সে সরাসরি জায়ানের পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে আটকাতে চায়। তার কান্নাভেজা কণ্ঠে হাহাকার ভরে ওঠে। আল্লাহর দুহাই লাগে, পাপে পা বাড়াবেন না, দয়া করে ছেড়ে দিন ওনাকে। চোখের জলে ভেসে যাচ্ছে লিয়ানার মুখ। ভয়ে আরতি আর ঘৃণা এসে কেঁপে উঠছে, তবুও শক্ত করে জায়ানকে আঁকড়ে ধরে আছে, যেন তার স্পর্শই এই অগ্নিঝরা মুহূর্তটাকে থামিয়ে দিতে পারে। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, কেউ নড়তেও পারছে না। শুধু সেই মেয়েটির কান্নার আওয়াজ আর জায়ানের নিঃশ্বাসের ভারী শব্দ মিলেমিশে একটা অসহনীয় উত্তেজনা তৈরি করেছে ঘরে। সেই অট্টালিকার ভেতর নিস্তব্ধতা যেন ছুরি দিয়ে কেটে নেওয়া যায়, শুধু নিঃশ্বাসের শব্দ, আতঙ্কে চেপে রাখা কান্না, আর জায়ানের ভয়াল গর্জন। জায়ান হঠাৎ ঝড়ের বেগে ঈশানকে ছেড়ে দিয়ে ফিরে দাঁড়ালো লিয়ানার দিকে। এক চটকায় তার হাত উঠে চরের বজ্রাঘাত লিয়ানার গালে সপাটে পড়ল। শব্দটা যেন পুরো হলঘরটায় প্রতিধ্বনিত হলো।
এত জোরে আঘাত যে লিয়ানা দুলে গিয়ে পেছনে হুমি খেয়ে পড়ে গেল, কাঁপতে কাঁপতে গাল চেপে ধরে নিঃশব্দে অঝরে কাঁদতে লাগলো। কিন্তু জায়ান থামল না। সে ক্ষিপ্ত সিংহের মতো এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসে হাত দিয়ে লিয়ানার কাঁধ শক্ত করে চেপে ধরে ঝাঁকাতে লাগলো। তার চোখ দুটো লাল অগ্নিশিখার মতো জ্বলছে। পাপ আমি করছি নাকি তুই? এই বান্দি, এই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস? এত শখ তোর বিয়ে করার? চুপ থাকিস না, বল কেন করছিলি এমন? বিয়ে করতে চাস তাই না? চল, তোর শখ মিটিয়ে দিব আজ। সে লিয়ানার হাত মুছে টেনে তুলল মেঝে থেকে। ভয়ে ঘর জমে গেছে, কেউ এগিয়ে আসতে পারছে না। জায়ান তর্জন গর্জন করে কণ্ঠে বজ্রধ্বনি ছড়াল। কাজী সাহেব, বিয়ে পড়ান। আহা, ভয় পাবেন না, আপনাকে মারব না। আপনার ছাড়া আমার বিয়ে কিভাবে হবে? কাজী সাহেবের হাত কাঁপছে, চোখ বড় বড় হয়ে গেছে। লোকটা বিয়ে পড়াতে এসেই বিপদে পড়ে গেল। আর লিয়ানা হাত ছাড়াতে ছাড়াতে ঘৃণা চাহনিতে। করব না আমি আপনাকে বিয়ে। করবি না? না। কথাটা কানে যেতেই জায়ান চিৎকারে করে গর্জে ওঠে। খোদার কসম, এই মুহূর্তে যদি তুই আমায় বিয়ে না করিস, আজ খান বাড়িতে 3টে লাশ পড়বে। একটা তোর ওই হবু স্বামীর, আরেকটা তোর, আর আমার। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। লিয়ানা স্থির হয়ে গেল। তার চোখ ভিজে গেছে, ঠোঁট কাঁপছে, তবুও সে সাহস সঞ্চয় করে জায়ানের চোখে চোখ রাখল। কণ্ঠ কেঁপে উঠল, তবু সে বলে, চলে যান প্লিজ। কেন করছেন এমন? আর কত তামাশা বানাবেন? এটা আমার জীবন, কোনো পুতুল খেলা না যে যেমন চাইল তাই করবেন। তার সেই করুণ দৃষ্টিতে মুহূর্তের জন্য থেমে গেল জায়ান। তার রক্তিম চোখে এক অদ্ভুত অস্থিরতা, হাহাকার আর জেদ মিশে উঠল। গভীর শ্বাস টেনে জায়ান ফিসফিস করে, চলে যাব। তারপর কি করবি? তুই ঈশানকে বিয়ে করবি? সে হঠাৎ হাতের পিস্তলটা উঁচিয়ে পেছনের দিকে তাক করল ঈশানের দিকে। তার ঠোঁটে হালকা বাঁকা হাসি। ভালোবাসিস ওকে? একবার বল, ভালোবাসিস? এত টান এই বাস্টারটার জন্য? লিয়ানা তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে তাকিয়ে থাকে। তার বুক ওঠানামা করছে, চোখে অঝর জল। কিন্তু ঠোঁট খুলেও কোনো শব্দ বের হলো না। সে শুধু মাথা নাড়ল ডানে বাঁয়ে, না বোঝানোর মতো। এক পলকের জন্য শূন্য হলঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। জায়ান হো হো করে হেসে উঠল। হাসির শব্দে চারপাশ কেঁপে উঠল। তার চোখের হিংস্র আগুনে এবার এক ফোঁটা প্রশান্তির ঝিলিক ফুটে উঠল। বন্দুক নিচে নামিয়ে বলে, বেঁচে গেল। তার কণ্ঠ প্রতিধ্বনির মতো ছড়িয়ে গেল চারপাশে। তারপর হঠাৎ বাড়ির মধ্যে ঘটল এক অপ্রত্যাশিত দৃশ্য। এমন দৃশ্য চোখ পড়তেই সকলে নিজেদের দৃষ্টি সরিয়ে নিল, কেননা জায়ান এক ঝটকায় লিয়ানার মুখ চেপে ধরে, তারপর প্রবল শক্তিতে টেনে নিয়ে এসে দেয়ালে আছড়ে দিল। লিয়ানার পিঠ ঠাস করে থেকে গেল ঠান্ডা দেয়ালে, আর চোখের সামনে হঠাৎ ঝাপসা হয়ে উঠল সবকিছু। কোনো পূর্বাভাস ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু এক বজ্রাঘাতের মতো অপ্রত্যাশিত চুম্বন। লিয়ানার উষ্ঠ অধর জায়ানের করাল আঁকড়ে আটকে গেল, যেন শতাব্দীর ক্ষুধা জমে আছে তাতে। লিয়ানের বুকের ভেতর জমাট বরফের মতো স্তব্ধতা, নিঃশ্বাস আটকে গেল। হাত দিয়ে পাগলের মতো জোর করে ঠেলতে লাগলো, কিন্তু জায়ান যেন পাথরখণ্ড, 1 ইঞ্চিও নড়ল না। তার কাঁধের ভার, তার গায়ের তাপ, আর ঠোঁটের সেই অদম্য দখল লিয়ানাকে পুরোপুরি বন্দী করে ফেলল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত যেন সময় থেমে গেল। তারপর হঠাৎ লিয়ানা বুকের সবটুকু শক্তি একত্র করে ধাক্কা দিল, ধরফর করে নিজেকে সরিয়ে নিল তার থেকে। হাঁপাতে হাঁপাতে বুক ধরে দাঁড়ালো, চোখ কাঁপছে, ঠোঁট কাঁপছে, গাল লাল হয়ে উঠেছে লজ্জায় আর আতঙ্কে। এভাবে এতগুলো মানুষের চোখের সামনে এমন দৃশ্য সত্যিই লজ্জার। সকলের চোখে মুখে অস্বস্তি থাকলেও কেউ সেই দৃশ্যের সাক্ষী হতে চাইল না। আর জায়ান, সে এক ফোঁটা অনুতাপ ছাড়াই তাকিয়ে রইল লিয়ানার দিকে, ঠান্ডা, স্থির, অথচ চোখে এমন আগুন যেন ঘোষণা করে দিল, এটা কেবল শুরু। তবে রিহান এইবার আর চুপ না থেকে ঢুকিলে বলে, আরে আরে ভাইয়া, বিয়ের দিন বউয়ের কপালে চুমু খেতে হয় না? মানে তুমি তো কি হো হো, মাই ওয়াইফ মাই রুলস। বাঁকা হেসে তারপরই লিয়ানার হাত শক্ত করে টেনে নিয়ে যায় জায়ান। চারদিক নিস্তব্ধ, কারো সাহস নেই এগোনোর। ঠিক তখনই সুলেমান খান প্রবল রাগে ভিড়ে বডিগার্ডদের ধাক্কা মেরে সামনে চলে এলেন। তার চোখ রক্তিম, কণ্ঠস্বর গর্জনের মতো, জায়ানের পথে দাঁড়িয়ে গেলেন তিনি। কিন্তু তিনি কিছু বলার আগেই ক্লিক, জায়ান বন্দুক উঁচিয়ে সোজা সুলেমান খানের কপালের মাঝ বরাবর ঠেকিয়ে দিল। ঘরের বাতাস জমে গেল। নিস্তব্ধতা এমন যে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সুলেমান খান এক মুহূর্ত তাকালেন তার স্ত্রীর দিকে। চোখে যন্ত্রণা, তবু কণ্ঠে বজ্রগর্জন।
দেখলে নাফিসা, কেমন জানোয়ার জন্ম দিয়েছ। দেখো, নিজের বাপের কপালে আজ পিস্তল ধরেছে তোমার ছেলে। এই এক বাক্যে পুরো খান পরিবার জমে গেল মূর্তির মতো। কারো পক্ষে বিশ্বাস করা সম্ভব হচ্ছিল না এসব তাদেরই বাড়ির ভেতর হচ্ছে। জায়ানের চোখে লাল আভা ফুটে উঠেছে। সে গর্জে উঠল, আমার রাস্তায় আটকাবেন নামি সোলেমান। এর পরিণতি মোটেও ভালো হবে না। সোলেমান খান থামলেন না, উল্টো তীব্র কণ্ঠে বললেন, মাস্তানি শিখেছিস কবে থেকে? এখন বন্দুক সঙ্গে ঘুরিস? তোকে নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। ছেহ, এই বাড়ির মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিলি। এখন নিজের জেদের বসে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি শুরু করলি। আমি তা হতে দিব না। জায়ান এইবার বন্দুকটা নামিয়ে নিজের সামনে ধরে সেটার দিকে তাকিয়ে বলে, ইউএইচএমএমএম, দাদ, ইট ইজ টোটালি লিগ্যাল ফর মি। আর আজ থেকে আপনার ভাতিজিও আমার লিগ্যাল সম্পদ হবে। তারপর হাতে ইশারা করতেই সাথে সাথে দুজন বডিগার্ড সোলেমানকে ঘিরে ফেলে, আর এক ঝটকায় আবার লিয়ানার হাত চেপে ধরে সামনে টেনে নিল সে। পিছন থেকে পুরো লাইন জুড়ে দাঁড়িয়ে গেল বডিগার্ডরা, কারো পক্ষে পথ আটকানো অসম্ভব। চারপাশে আতঙ্ক, কান্না, শ্বাসরুদ্ধ নীরবতা। লিয়ানা হাঁপাতে হাঁপাতে কাঁপছে, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছে কেন সব সময় তার সাথেই এমন হচ্ছে। জায়ান সোজা মঞ্চের দিকে এগিয়ে গেল। জায়ানের কণ্ঠ বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল ঘরে। কাজী সাহেব, বিয়ে পড়ান, এখনই শুরু করুন। কাজীর হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, তবুও সেই শীতল নীরবতা ভেদ করে ধীরে ধীরে বিয়ের আয়াত পড়তে শুরু করলেন। লিয়ানার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, ঠোঁট কাঁপছে। সে জানে না এই ভয়ঙ্কর খেলার শেষ কোথায়। সে জানে না এটাই কি তার জীবনের বাঁধন নাকি শিকল। টেবিলের ওপরে সাদা রঙের রেজিস্টার খোলা। পাতার মাঝখানে কালো কালি দিয়ে ছাপা অক্ষরে লেখা ম্যারেজ রেজিস্ট্রেশন শব্দগুলো যেন লিয়ানার চোখের সামনে কুয়াশার মতো ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। পাশে কলমটা রাখা, একেবারে চুপচাপ, অথচ আজ তার ভার যেন হাজার মন। জায়ান ধীরে ধীরে কাগজের পাতা ঘুরিয়ে নিজে সাইন করে তার সামনে ঠেলে দিল। কোনো শব্দ নেই ঘরে, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা কানে কাটার মতো বিচ্ছে। লিয়ানার চোখে কাগজের অক্ষরগুলো ঝাপসা হয়ে গেছে। হাত দুটো এমন কাঁপছে যেন অচেনা কোনো ঝড় বয়ে গেছে শিরদাঁড়া বেয়ে। কলম ধরার শক্তি পর্যন্ত নেই তার আঙুলে। আঙুলের গেটগুলো সাদা হয়ে গেছে আঁকড়ে ধরার চেষ্টার চাপে। শ্বাসটা হঠাৎ ভারী লাগছে। বুকের ভেতর যেন বালির স্ক্রুপ জমে গেছে, শ্বাস নিতে কষ্ট। চোখ দুটো জ্বালা করছে ঘুম না হওয়ার রাতের চিহ্নে। সারাদিনের দৌড়ঝাঁপ, একটার পর একটা ঘটনার অভিঘাতে দম ফেলার অবকাশ পায়নি সে। তাছাড়া গত কদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি, শরীর এমনিতেই দুর্বল, মাথাটা কেমন দুলছে। সামনে রাখা সাদা পাতাটা সরে সরে যাচ্ছে চোখের সামনে, অক্ষরগুলো সাপের মতো বেঁকে যাচ্ছে। শব্দগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে দৃষ্টি থেকে। শূন্য শূন্য লাগছে সব। হাত তুলল সে, কিন্তু আঙুলের ডগা যেন শূন্যে ভাসছে। কলমটা ধরার চেষ্টা করতেই মনে হলো মাটিটা তার পায়ের তলা থেকে সরে গেছে। এক অদ্ভুত অন্ধকারের স্রোত ধীরে ধীরে এসে গলা পর্যন্ত ঢেকে ফেলছে। চোখ দুটো গড়িয়ে আসছে বন্ধ হয়ে, তার কি খুশি হওয়া উচিত কি না তাও বুঝছে না। শরীরের ভেতর শেষ আলোটা নিভে যাওয়ার আগে তার ঠোঁটের কোণে এক টুকরো ফিসফিসে নিঃশ্বাস আটকে গেল। সবকিছু ঘুরছে, আমি পারছি না। জায়ান গম্ভীর অথচ মাদকতা মেশানো গলায় বলে ওঠে, ওহো, সময় চলে যাচ্ছে বেবি, ফাস্ট কর। আর কয়েক ঘন্টা পরেই আজকের দিনটা শেষ হয়ে যাবে। তুই কি বাসর করতে চাইছিস না? টাইম চলে যাচ্ছে তো। শব্দগুলো যেন বাতাস কেটে ছুটে এলো লিয়ানার কানে। তার গাল লালচে হয়ে উঠল, বুকের ভেতর ধূপধাপ শব্দ বাড়তে লাগলো। অথচ সে কিছু না শুনতে পাওয়ার ভান করে নামের 5টা অক্ষর শেষ করতে চেষ্টা করল। হাত কাঁপছে, কলমের কালির দাগ মুছছে ঘামে ভেজা আঙুল। শেষ অক্ষরটাও লিখতে গিয়ে চোখ ঝাপসা হতে লাগলো। মাথা যেন হঠাৎ ভারী হয়ে এলো। আরেক মুহূর্ত পরেই পুরো শরীর হেলে পড়তে লাগলো পাশের দিকে। কিন্তু মেঝেতে পড়ার আগেই এক ঝটকায় শক্ত দুটো বাহু তাকে ধরে ফেলল। জায়ান তাকে এক নিমিষে বুকের সাথে জড়িয়ে নিল। ধীরে ধীরে তাদের চারপাশের পৃথিবীতে ব্লার করে দিয়ে শুধু শোনা যাচ্ছে জায়ানের গভীর নিঃশ্বাস আর লিয়ানার অস্পষ্ট গুঞ্জন অর্ধ চোখ খোলা। জায়ান কোনো কিছু না বলেই তাকে সোজা কোলে তুলে নেয়। তার হাতের মুঠোয় লিয়ানার কোমল শরীর নিস্তেজ হয়ে আছে, লম্বা চুল গলার পাশে ঝুলছে। জয়ানের গম্ভীর মুখে কোনো ভাবের ছাপ নেই। হাতের রোগুলো টানটান, চোখে তীব্র আগুন। লিয়ানার দেহ এখনো তার বা হাতে ঝুলে আছে, নিস্তেজ। সে এক মুহূর্ত থামে না, নিঃশব্দে নিজের ব্লেজারের ভেতরের পকেট থেকে মোটা টাকার বান্ডেল টেনে বের করে।
ঠান্ডা দৃষ্টিতে সেই টাকা লিয়ানার মুখের চারপাশে ঘুরিয়ে কাজের হাতে ধরিয়ে দিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা গেটের দিকে হাঁটা দেয় জায়ান। পদক্ষেপে এত ভার যেন মাটি কেঁপে ওঠে। পেছনে সারি সারি দেহরক্ষী নিঃশব্দে অনুসরণ করছে, কারো সাহস নেই চোখ তুলে তাকানোর। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু জুতোর ধ্বনিত হচ্ছে ঠান্ডা মার্বেল ফ্লোরে। ঠিক তখনই হঠাৎ কর্কশ এক আর্তনাদ চিরে ফেলে সেই নীরবতা। যাস না বাবা, যাস না। নাফিসা খানের গলা, বুক ফাটানো কান্নায় কাঁপছে প্রতিটা অক্ষর। চোখ উন্মত্ত হয়ে আছে। দৌড়ে আসে তিনি। জায়ানের সামনে এসে ছুটে দাঁড়ায়, দুই হাত বাড়িয়ে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, কণ্ঠ কাঁপছে। যা হওয়ার হয়েছে, আমি সবাইকে বুঝিয়ে বলবো। কেউ কিছু বলবেন না আজকের পর থেকে, সবাই মেনে নিবে। শুধু তুই আমার বুক ফাঁকা করে যাস না বাবা। সেই হাহাকার মুহূর্তের জন্য থামিয়ে দেয় জায়ানের গতি। তার চোখে ক্ষীণ এক কম্পন, ঠোঁটের কোণে অদৃশ্য কষ্ট। গভীর দীর্ঘশ্বাস ফেলে জায়ানেক লাইনের একটা কথাটা শেষ করেই পাশ কাটিয়ে গিয়ে গাড়ির দরজা খোলে। মুহূর্তের মধ্যে কালো গাড়িটা গর্জন তুলে গেট পার হয়ে অদৃশ্য হয়ে যায় অন্ধকার রাতের ভেতর। এই বাড়িতে থাকা আমার জন্য শোভা পায় না। ফোনটা হাতে নিয়ে আবার সেই একই নম্বর একবার, দুইবার, তিনবার, প্রতিবারই ঠান্ডা, যান্ত্রিক উত্তর। দি নাম্বার ইউ হ্যাভ ডিয়ালড ইজ কারেন্টলি সুইচেড অফ। লিয়ানার চোখের ভেতর ধীরে ধীরে জমে উঠল তীক্ষ্ণ বিরক্তি। গলা শক্ত হয়ে উঠল। শেষবার স্ক্রিনের আলো নিভতেই সে প্রায় ঝটকা মেরে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। কালো স্ক্রিনে নিজের রাগান্বিত প্রতিবিম্ব এক মুহূর্তের জন্য ভেসে উঠল, তারপর মিলিয়ে গেল, ধীর পায়ে উঠে দাঁড়ালো। রুমের দরজার পাশে রাখা তোয়ালে কাঁধে ফেলে বাথরুমের দিকে এগিয়ে ঢুকে পড়ল। দরজা বন্ধ হতেই টাইলসের ভেতরে শোনা গেল পানির ধারার ধ্বনি, টুপটাপ থেকে ছোড়ো ছোড়ো, তারপর একটানা ঝর্ণার শব্দ। পানি চুলবে, গলাবে, পিঠ পেয়ে নেমে যাচ্ছে, যেন ঠান্ডা জলে সব চিন্তা ধুয়ে ফেলতে চাইছে, অথচ মন জানে কিছুই ধোয়া যাবে না। শাওয়ার বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো লিয়ানা। মুখে ফোঁটা ফোঁটা জল, চোখ দুটি লালচে, কিন্তু দৃষ্টি ঠান্ডা। তোয়ালে দিয়ে ভিজে চুল মুছে নিয়ে হেয়ার ড্রায়ার চালালো। গরম বাতাসে চুলগুলো উড়ে উঠছে, যা রুমের মধ্যে নরম হাওয়ার মতো ছড়িয়ে পড়েছে। চুল শুকিয়ে আলমারি খুলে ভেতর থেকে বের করলো একেবারে হালকা মেরুন কুর্তি পরে নিল। তারপর ড্রেসিং টেবিলের কাছে বসে পেছনের দিকে চুলগুলো ঢিলে করে গুছিয়ে একটা জুটি বাঁধল। গলায় জড়িয়ে নিল পাতলা একটা স্কার্ফ, রঙে সাদা আর হালকা মেরুন মিশ্রণ, যা লিয়ানাকে বেশ ভালোই মানিয়েছে। সবকিছু শেষ করে দরজা খুলে বাইরে বেরোতেই করিডোরের আলোয় তার মেরুন পোশাক যেন আরো গাঢ় হয়ে উঠল। নিচতলার ডাইনিং স্পেসে বিকেলের চা নাস্তার আয়োজন চলছিল। বড় গোল টেবিলে সাজানো গরম চায়ের কাপ, প্লেটে বিস্কুট, সমোসা আর পাশে ফলের টুকরো। লিয়ানা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এল। সিঁড়ির বাঁকের কাছে থেমে তাকালো বুক শেলফের দিকে। আঙুলের ডগা দিয়ে শিরোনাম ছুঁয়ে ছুঁয়ে একখানা উপন্যাস টেনে বের করল। বই হাতে নিয়ে সোফার কোনায় গিয়ে বসল, যেন তার চারপাশের কথাবার্তা, টিভির শব্দ, এমনকি চায়ের সুগন্ধও তার কাছে এখন অর্থহীন মনে হয়। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎই মনে পড়ে গেল ঈশানের কথা। ঠোঁটের কোণে এক তির্যক হাসি ফুটে উঠল, তারপর প্রায় ফিসফিস করেই বলল, ওই লোকটার তো মানসিক হাসপাতালে থাকার কথা, তা না করে আমাকে এসে বিয়ের কথা বলছে। ফাউল। যদি পারতাম, কষিয়ে দুইটা থাপ্পড় মারতাম। পাশে বসে থাকা মাইশা তখন চিপস চিবুচ্ছে আর টিভিতে কোনো রিয়েলিটি শো দেখছিল। লিয়ানার ফিসফিস কথাগুলো কানে যেতেই মুখ ঘুরিয়ে কটমট করে বলল, কাকে মারবি? কাউকে না, তোকে। চুপ থাকলেই ভালো হবে তোর জন্য। টেবিলের মাথায় বসা সুলেমান খান গভীর মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। চশমার ফাঁক দিয়ে দৃষ্টি স্থির, ঠোঁট শক্ত করে চেপে রাখা, কোনো শব্দ যেন তার মনোযোগ ভাঙতে পারবে না। ঠিক তখনই নাফিসা খান ট্রের ওপর চা নিয়ে এলেন। তার সামনে কাপ রেখে হাত বাড়িয়ে দিলেন, এই নাও, গরম থাকতে খেয়ে নাও। তারপর ফাহিম খানের দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, জায়ান কি ফোন ধরেছে রে? নাকি এখনো বন্ধ? ফাহিম খান মাথা নাড়লেন, হ্যাঁ, এখনো বন্ধই আছে। সুলেমান খান খবরের কাগজ নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। গলার স্বর ঠান্ডা, কিন্তু ভেতরে যেন দীর্ঘদিনের চেনা হতাশা জমে আছে। এমনটাই হবে আমি আগেই বুঝেছিলাম, এই ছেলেকে আমি হাড়ে হাড়ে চিনি। চিনবেই তো, তোমার ছেলে, তোমার থেকেও ভালোকে চিনবে। তারপর আঙুল দিয়ে চায়ের কাপের ধোঁয়া সরিয়ে নিয়ে ধীরে নাফিসা খান বললেন, কিন্তু আমি তো মা, আমার মনটা হঠাৎ হঠাৎ চিনচিন করে ব্যথা করে ছেলের জন্য। সেটা তোমরা কেউ বুঝবে না। তার কথার শেষে ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এল। টিভির আওয়াজ, কাপের টুংটাং, আর দূরে কোথাও থেকে ভেসে আসা আজানের ধ্বনি, সব মিলিয়ে সেই নীরবতাকে আরো গভীর করে তুলল।
সোলেমান খান খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখলেন। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, গলায় ঠান্ডা অথচ দৃঢ় সুর। যেই ছেলে নিজের দাদার মৃত্যুর সংবাদ পেয়েও একবারের জন্য দেশে আসেনি, সে হঠাৎ করে কেন আসবে কোনো উদ্দেশ্য ছাড়া? বিয়ের ব্যাপারটা তো শুধু কথা এড়িয়ে যাবার অজুহাত ছিল। আর সে ভালো করেই জানতো আমি থাকতে সেটা কখনোই সম্ভব নয়। তার কথার শেষ শব্দগুলো যেন বাতাসে ধাক্কা খেয়ে সবার কানে গিয়ে লাগলো। আরিশা, মাইশা, লিয়ানা আর রিহান চারজনেই থমকে গেল। চোখে বিস্ময়, ঠোঁটে অর্ধেক খোলা প্রশ্ন। প্রথমে আরিশা, তারপর মাইশা একসাথে প্রায় ফিসফিস করেই বলে উঠল, মানে, জায়ান ভাই কি সেদিন বিয়ের কথা বলেছিলেন? রিহান ভ্রু কুঁচকে লিয়ানার দিকে তাকালো। সবার কণ্ঠ মিলেমিশে এক অদ্ভুত নীরব গুঞ্জন তৈরি করলো। আর সেই মুহূর্তে খান বাড়ির মধ্যে চায়ের ধোয়া আর দমবন্ধ করা কৌতূহল একসাথে ঘুরপাক খেতে লাগলো। জায়ানের দাদা বীর বিক্রম খান একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন, যার হাতে গড়ে উঠেছিল আজকের খান বাড়ি। কথায় আছে, তাদের পূর্বপুরুষরা ছিলেন জমিদার। সেই জমিদারিত্বের ইতিহাস, ঐতিহ্য, রক্তে মিশে আছে খান বংশের গর্বে। সেই পুরনো দিনের গৌরব আর বর্তমানের শক্তি, সবকিছুর প্রতীক ছিলেন বীর বিক্রম খান। আজ থেকে প্রায় 5 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেদিন পুরো ঢাকার মানুষ শোকাহত হয়েছিল। জানা যায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গ্রাম শহরের সাধারণ মানুষ, সবাই শেষবারের মতো দেখতে এসেছিল সেই মানুষটিকে। কিন্তু সেই ভিড়ে ছিল না একজন মানুষ, জায়ান খান। খবর পাঠানো হয়েছিল তাকে, তবুও সে আসেনি। শেষবারের মতো দাদার কবরে গিয়ে মাটিটাও ছুঁতে পারল না। বিকেলের আলো ম্লান হয়ে আসছে, আর চায়ের ধোয়া মিলিয়ে যাচ্ছে ঠান্ডা বাতাসে। যেন কেউ কিছু বলতে চাইছে না, শুধু দমবন্ধ করা স্থিরতা। এমনকি পিন পড়লেও সেই শব্দ শোনা যাবে। হঠাৎ সেই স্থিরতা ভেঙে দিল একটানা ইঞ্জিনের গর্জন। গেটের বাইরে থামল 3টি কালো রঙের মার্সিডিজ। মসৃণ ধাতব গাড়িগুলো গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই রক্ষীরা স্যালুট দিয়ে দাঁড়ালো। প্রথম গাড়ির দরজা খুলে নামলেন এক মধ্যবয়সী নারী, গায়ে সমৃদ্ধ জাদরেল জামদানি সিল্কের শাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা, চুল গুছিয়ে বাঁধা, মুখে কর্তৃত্বের ছাপ। তাকে দেখা মাত্রই যে কেউ চিনে ফেলবে, রাজনৈতিক নেত্রী রিনা শেখ। তার পদক্ষেপে ছিল এমন এক দৃঢ়তা, যার সাথে সাথেই চারপাশের বাতাস বদলে দিল। পেছনের গাড়ি থেকে নামলেন ইন করা শার্ট প্যান্ট পরা, চশমাধারী এক পুরুষ, ঈশান শেখ, পরিপাটি, স্থির চেহারা। আর তৃতীয় গাড়ি থেকে নেমে এলেন কয়েকজন লোক, হাতে ফল, মিষ্টির বাক্স আর নানা উপহার। তারা যখন খান বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকল, ভেতরের সবার দৃষ্টি একসাথে সেই দিকে ঘুরে গেল। সোলেমান খান সাথে সাথেই উঠে দাঁড়ালেন, এগিয়ে গিয়ে রিনা শেখের সাথে হাত মেলালেন, পাশাপাশি শার্ট প্যান্ট পরা ঈশানের সাথেও করলেন কুশল বিনিময়। তাদের ভেতরে নিয়ে আসা হলো, আর সবাইকে ডেকে বসতে বলা হলো ড্রয়িং রুমের নরম সোফায়। মিষ্টির বাক্স আর উপহারের প্যাকেটগুলো একে একে সেন্টার টেবিলে সাজানো হচ্ছিল, যেন কোনো বড় উপলক্ষের প্রস্তুতি চলছে, কিন্তু কেউই এখনো জানে না সেই উপলক্ষটা আসলে কি। সোলেমান খান ধীরে ধীরে রিনা শেখের দিকে তাকালেন। চোখে সামান্য অবাক ভাব, গলায় ভদ্র কিন্তু স্বর গভীর। তিনি মায়ের দিকে মুখ ঘুরিয়ে বললেন, চিনতে পেরেছেন তো, মা? হ্যাঁ, তিনি ইব্রাহিম শেখের স্ত্রী, রিনা শেখ। মায়ের চোখে প্রথমে হালকা বিস্ময়, তারপর স্মৃতির ঝলক। সোলেমান খান ধীরে ধীরে বললেন, উনি তো ছিলেন আমার ব্যবসায়িক পার্টনার। দুঃখের বিষয় এই যে অকাল মৃত্যু হয়েছে তার। তবে হঠাৎ আমার বাড়িতে আপনাদের আগমনে আমি সত্যি খুবই খুশি হয়েছি। পাশে বসে থাকা লিয়ানা কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ সেই লোক সোজা তার বাড়িতে ঢুকে পড়ল। বড় আব্বু, ও দেখি তাকে চিনে, তার পরিবারের সাথে পরিচিত। এসব ভেবেই তার মাথা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। ঈশানকে দেখতেই রাগ, হতাশা আর ধোয়াটে বিস্ময় সব একসাথে তার ভেতরে ছাপিয়ে পড়ল। মাথায় ধাক্কা খেয়ে যায়, বুকের ভেতর যেন অদৃশ্য আগুন জ্বলে উঠল। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে বলতে পারছিল না। চোখে ক্রোধের ঝলক, মস্তিষ্কে ব্যথা, সব মিলিয়ে যেন এই মুহূর্তটাই তার সব নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে। তার রাগ ক্রমশ বর্ধিত হচ্ছে। হাতগুলো মুঠোতে শক্ত হয়ে গিয়েছে। লিয়ানা নিজের অনুভূতিগুলো গিলতে গিলতে সোফায় বসে থাকল। চারপাশে মৃদু নীরবতা। হঠাৎ মনে হলো, স্পেসে চা নাস্তার টেবিল সাজানো, গরম চায়ের কাপ, প্লেটে সমোসা ও বিস্কুট। রিনা শেখ ধীরে ভদ্র স্বরে বললেন, আচ্ছা, আসল কথায় আসি। আসলে আমি অনেক আশা নিয়ে আজ আপনাদের বাড়িতে এসেছি। আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না। কিন্তু তার পরের কথা যেন সবাইকে স্তব্ধ করে দিল।
আমি আপনাদের বাড়ির বড় মেয়েকে আমার ছেলের বউ হিসেবে নিতে চাই। ঘরে হঠাৎ এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। নাফিসা খান চেয়ার থেকে একটু উঠে নিজের শাশুড়ির দিকে তাকিয়ে একটু গিলে নিলেন। সুলেমান খান কিছুটা অবাক হলেও তার যেন ব্যাপারটা বেশ ভালোই লাগলো। সোফায় ঠেস দিয়ে বসে বললেন, এটা তো খুবই ভালো কথা, আমি তো ঈশানকে খুবই পছন্দ করি। ফাহিম খান, দেখুন মিসেস শেখ, আমার মেয়ে এখনো ছোট, এসব বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। সামনে তার এইচএসসি পরীক্ষা। সমস্যা নেই মিস্টার খান, আমি এখন শুধু বিয়ে ঠিক করতে এসেছি। অনুষ্ঠান না হয় হবে পরীক্ষার শেষে। এই রিনা শেখের এমন কথায় খান বাড়ির প্রত্যেকে যেমন অবাক তার থেকে বেশি লিয়ানা। এই মেয়েটার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এই তো সকালেই এই লোক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু এভাবে যে এই লোক তার মাকে নিয়ে এভাবে তাকে বিয়ে করতে হাজির হয়ে যাবে তা লিয়ানার কল্পনারও বাহিরে। সে কি করে এই লোককে বিয়ে করবে? আর তার বড় আব্বু কেন রাজি হচ্ছে? এখন কি হবে তার? তার কি সত্যি বিয়ে হয়ে যাবে? না, কখনোই না। লিয়ানা কিভাবে অন্য এক পুরুষকে বিয়ে করে তার সাথে সংসার করবে? এইসব ভাবতে ভাবতেই লিয়ানার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সে যেন এমন এক মাইনকার চিপায় ফেসে যাচ্ছে যেখান থেকে বের হওয়া ভারী কঠিন। তার বড় আব্বু সম্মতি দিচ্ছে যেখানে, সেখানে বাড়ির কারোর সাথে নেই বড় আব্বুর মুখের উপর কথা বলার একমাত্র জায়ান খানকে ছাড়া, কিন্তু তিনি তো নেই, কোনো খোঁজ নেই তার। এখন কি হবে লিয়ানার? কে বাঁচাবে তাকে? এইসব ভাবতে ভাবতে এসির নিচে বসেও ঘেমে ভিজে যাচ্ছে মেয়েটা। আপাতত বাড়ির সম্মান এর কথা ভেবে রেগে হনহনিয়ে চলেও যেতে পারবে না। তারপর বিরক্তি নিয়ে ঈশানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মন চাচ্ছে এই হাতির বাচ্চাকে এখানেই মেরে বালি চাপা দিয়ে দিতে। বেহায়া লোক। বিয়ে করার জন্য কি দুনিয়াতে মেয়ের অভাব নাকি? এইবার রিনা শেখ হালকা হাসি দিয়ে চারপাশে তাকালেন। এই বিয়ে নিয়ে কারো কোনো আপত্তি তো নেই তো? আসলে আমার ছেলেটাকে আমি অনেক আদরে মানুষ করেছি। সে যা চায় আমি তা দিইনি, এমন হয়নি কোনোদিন। আর আজ সে যা চাইছে তা দিতেই আমি এলাম খান বাড়ির মেয়েকে আমার ছেলের বউ করতে। ঘরের ভেতর নীরবতা নেমে আসে। সবার দৃষ্টি ঘুরে যায় সুলেমান খানের দিকে। সুলেমান খান, না, কারো কোনো আপত্তি নেই। আমি রাজি মানে এই বাড়ির সকলে রাজি। আমার কথাই শেষ কথা। তার মনে এই বিয়েতে রাজি হওয়ার পেছনে একটা গোপন হিসাব আছে। এটা কেবল একটি প্রস্তাব নয়, এটাই সুযোগ লিয়ানাকে চিরতরে জায়ান থেকে দূরে সরানোর। নইলে জায়ানের জেদের কাছে হয়তো তাকেও হার মানতে হবে, আর সেটা সুলেমান খান হতে দেবেন না। এই বাবা ছেলের জেদের কাছে পুরোপুরি ফেসে গেল লিয়ানা। অন্যদিকে ঈশান পাশের সোফায় বসে লিয়ানার দিকে তাকিয়ে এক গাল হেসে উঠছে। তার চোখে খেলা করছে বিজয়ের ঝিলিক। যা চাইছিলাম সেটা হাতের মুঠোয়। এখন শুধু সময়ের অপেক্ষা। আজ কেউ কিছু বলল না, কেউ সুলেমান খানের বিপরীতে দাঁড়ালো না। লিয়ানার পাশে থাকার মতো কেউ নেই, চারদিক ফাঁকা। ঠিক তখনই রিনা শেখ হঠাৎ ব্যাগ থেকে বের করলেন ঝলমলে একটি ডায়মন্ড রিং। লিয়ানা অবাক চোখে বড় আব্বুর দিকে তাকালো। প্রশ্ন, প্রতিবাদ, অনুরোধ সব মিশে আছে তার দৃষ্টিতে। কিন্তু সুলেমান খান কেবল মাথা নাড়লেন। লিয়ানা না চাইতেও ধীরে হাত বাড়ালো। আঙুলে ঠান্ডা ধাতব আঘাত লাগতেই চোখ ঝাপসা হয়ে এলো। কোনো শব্দ বেরোলো না তার ঠোঁট থেকে। এক নিঃশ্বাসে উঠে দাঁড়ালো সোজা সিঁড়ি বেয়ে উপরের দিকে। তার পায়ের শব্দ ফাঁকা করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে। বিয়েটা তো ঠিক হয়ে গেল, এখন কি হবে? কি আছে তার কপালে? কি হবে এর শেষ পরিণতি? রাত প্রায় 11টা। ঘর অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পের হলদেটে আলো। বাইরে রাতের ঝিঝির ডাক। হঠাৎ ঠক 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 ঠক, দরজায় কড়া নাড়ার শব্দ। লিয়ানা, লিয়ানা, দরজাটা খোল দেখি দাদুমণি। লিয়ানা কিছুক্ষণ চুপ, তারপর ধীর পায়ে দরজার কাছে গিয়ে খুলে দেয়। মুখ ফুরিয়ে ভেতরে চলে যায়, চোখে ঠান্ডা রাগ। এই বুড়ো মানুষটার ওপর রাগ করছিস কেন? এসেছো সেটাই বলো। তোমরা যা চেয়েছো তা তো হলি, আর কি চাই আমার কাছে? আজকের ঘটনার পর বুঝতে পারলাম জায়ান খান কেন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এত স্বার্থপর লোকদের সাথে কিভাবেই বা থাকবেন? এখন তো আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কি সুন্দর সবাই হাসি মুখে মেনে নিল এইসব, একটাবার কেউ আমার মনের কথা জানতে চাইল না। মেয়ে হয়ে জন্মেও ভুল করে ফেলেছি, না পারছি কিছু বলতে, না পারছি সহ্য করতে। যদি পারতাম জায়ান খানের মতো আমিও ভিনদেশে চলে যেতাম। দাদিমা ধীরে ধীরে এসে বিছানায় বসেন, লিয়ানার হাত নিজের হাতে নেন। এই দিকে তাকা দাদুমণি, আমার কি দোষ বলতো? জানিস তো, তোর বড় আব্বু যা বলে তাই হয়। আমি যদি তখন কিছু বলতাম,
আমার কোথাও শুনতো না আমার ছেলেটা। কিন্তু বিশ্বাস কর, আমি চাই না এই বিয়েটা হোক। আমি তো চেয়েছিলাম তোকে সারা জীবন এই বাড়িতে রেখে দিতে। আমার বড় দাদু ভাইয়ার বাক্য শেষ করতে না পেরে থেমে যান দাদিমা। চোখে জমে ওঠে জল। লিয়ানার গলাও বুজে আসে। এক মুহূর্তে আবেগে ভেসে গিয়ে সে দাদিমার পায়ের ওপর শুয়ে পড়ে কপাল চেপে ধরে কাঁদতে থাকে। লিয়ানার মাথায় হাত বুলাতে বুলাতে দাদুমণি বললেন, কথায় আছে না, ভাগের লিখন চায় না খণ্ডন। জানিস তো আমি না খুব করে ভাগ্যে বিশ্বাসী। জন্ম, মৃত্যু, বিয়ে এসবই যে উপরওয়ালার হাতে। প্রত্যেক মানুষের সাথে করে ভাগ্যে নিয়েই জন্মায়। এখন তোর কপালে ওই রকস্টার বেটা নাকি এক ছন্নছাড়া রাগী বেপরোয়া পুরুষ আছে, তা তো তোর ভাগ্যই বলে দিবে রে বোকা মেয়ে। মানুষ চাইলেই কি তার ভাগ্যর লিখন বদলাতে পারে? যেই পুরুষের পাজরের হাত দিয়া তোরে আল্লাহ বানাইছে তুই তার ঘরেই যাবি। আর কাঁদিস না। কে জানে লিয়ানা তার দাদির বলা কথাগুলো শুনতে পেল কি না, নাকি বুঝতে পারল। তবে চুপ করে থাকলো, কোনো জবাব দিল না। দেখতে দেখতে দিনগুলো চোখের পলকে কেটে গেল। সময় তো কারো জন্যই অপেক্ষা করে না। একদিন, 2 দিন, সপ্তাহ, তারপর মাস, ঠিক যেন হাওয়ার মতো উড়ে গেল। কে জানে কিভাবে যে 2 মাস পেরিয়ে গেল। অথচ এই 2 মাসেই বদলে গেছে অনেক কিছু। এই তো সেদিনকার কথা, লিয়ানা বিয়ে করতে চায় না কথাটা বলতে যখন তার বড় আব্বুর কাছে গিয়েছিল, কতটা ভয় মিশে ছিল লিয়ানার কণ্ঠে। বড় আব্বু, আমি এখনই বিয়ে করতে চাই না। কিন্তু সোলেমান খান তখন শুধু নীরবে তার মাথায় হাত রেখে মৃদু গলায় বলেছিলেন, আমি যা করছি শুধু তোমার ভালোর জন্যই করছি মা। তোমাকে আমি ভালোবাসি, কখনো খারাপ চাইতে পারি বলো? তোমার হাসি আমায় শান্তি দিবে। ঈশান খুবই ভালো ছেলে। যদি ভালো থাকতে না পারো চলে আসবে তোমার জন্য, খান বাড়ির দরজা চিরতরে খোলাই থাকবে। সেই মুহূর্তে যেন কোনো শব্দ খুঁজে পায়নি লিয়ানা। পারেনি লোকটার মুখের উপর কিছু বলতে। কি বা বলতো সে? আমি চাই না ঈশানকে বিয়ে করতে। কিন্তু কেন চাই না? ঈশান ছেলেটা কি দেখতে খারাপ? না, মোটেও না। বরং ওর ব্যক্তিত্বেই যেন আলাদা এক আলো। সমৃদ্ধ পরিবার, শিক্ষিত পরিবেশ, আর তার থেকেও বড় কথা, দেশজুড়ে তার নাম ডাক। হাজারো তরুণ তরুণীরা কাছে ঈশান এক স্বপ্ন, এক আইডল। গানের মঞ্চ থেকে শুরু করে বিজ্ঞাপনের বিলবোর্ড, সবখানেই তার ছবি। এক নজর দেখলেই বোঝা যায় এই মানুষটিকে আল্লাহ আলাদা করে গড়েছেন। তাহলে সে কি বলতো কেন করতে চায় না বিয়ে? সোলেমান খানের ছেলে জায়ানের জন্য। লিয়ানা কি করে তার পরিবারের কাছে একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা বলতো? জায়ান কি একবারও লিয়ানাকে বলেছে যে তিনি লিয়ানাকে ভালোবাসে, পছন্দ করে বা বিয়ে করতে চায় এমন কিছু? বরং সেদিন তিনি নিজেই বলেছিলেন যে ভালোবাসেন না। ব্যাপারটা কি একতরফা হয়ে গিয়েছিল? সেখানে আসলে ভালোবাসার নামে কিছুই ছিল না, না ছিল ভালো লাগা। হোৎবা সাময়িক সময়ের মোহ বা আকর্ষণ। শুধু লিয়ানা কেন, যে কোনো নারীরই জায়ান খানের উপর ফুটবল হয়ে পড়তে বাধ্য। লোকটা ছিলই এতটাই সুদর্শন, শারীরিক গঠনে একদমই পারফেক্ট। তাই তো মার খেয়ে খেয়েও ভালো লাগা তৈরি হয়েছিল। যাক, লিয়ানা আর এসব মনে রাখতে চায় না। সে চাইলেও বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারবে না। কোথায় বা যাবে? কে আছে তার? কার কাছে যাবে মেয়েটা? পড়াশোনায় সেভাবে মন না বসলেও এক্সামের প্যারায় কিছুটা জোর করেই আল্লাহ আল্লাহ করে বোর্ড এক্সাম শেষ করল। তবে এ 2 মাসে প্রায় 200টা কল করে ফেলেছে জায়ানের ফোনে, শুধু জানতে এভাবে হুট করে এসে হুট করে চলে কেন গেল। শুধু শুধু কি লিয়ানা তাকে আর্কিওপটেরিক্স বলে নাকি? পুরাই ডাইনোসরের বংশধর, নাধুর। এই লোকের বংশে সে তো লিয়ানা নিজেও না। না লিয়ানা ডাইনোসর না, খান বাড়ির কেউই না, জায়ান খানই ডাইনোসর। আরেক হাতির বাচ্চার কথা কি বা বলবো ঈশান? এই পুরুষ কি দেখে তার প্রেমে দেওয়ানা হলো? বিয়ে করতে চায়, ভালো কথা। প্রত্যেক দিন কল কেন করতে হবে? সে কি জানে না লিয়ানার যে ভালো লাগে না? রোজ রোজ একই কথা। নীলাঞ্জনা খেয়েছেও? কি করছো? ঘুমিয়ে পড়েছ? নিজের যত্ন নেও, আরো কত কি। এইসব বলে বলে লিয়ানার কানের 12টা বাজিয়ে দিল এ 2 মাসে। এত বেশি যত্ন ভালোবাসা যে তার সহ্য হয় না, কি করে বুঝাবে সে? এসব ভাবতে ভাবতে লিয়ানার রুমের বেকনিতে বসে নিজের ডায়েরিতে এসব লিখছিল। তার জীবন যে তাকে কিভাবে চক্রাকারে ঘুরিয়ে চলছে তা নিয়ে যদি একটা বাংলা সিনেমা হতো তাহলে সাকিব খানের মুভিও ফেল করত। আবার কিসের কি সাইয়ারা মুভি দেখে লোকজন কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তারা একবার তার জীবনের কাহিনী এসে দেখে যাক, বেদনা কাকে বলে হারে হারে টের পাবে। এইসব লিখতে লিখতে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তখনই নিচ থেকে রুকসানা খানের কণ্ঠধ্বনি কানে এলো, লিয়ানা, নিচে আয়। ডায়েরিটা আস্তে করে টেবিলে রেখে দরজা খুলে বেরিয়ে এলো লিয়ানা।
ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নিচে নামতেই চোখ থেমে গেল। ডাইনিং স্পেসের সোফার ওপর আরামে বসে আছে ঈশান। দুই পা তুলে একটার ওপর একটা রেখেছে, হাতে ফোন, ঠোঁটে হালকা বাঁকা হাসি। লিয়ানা সোজা সেখানেই গেল। ঈশান চোখ তুলে তাকালো। হাই, নীলাঞ্জনা। লিয়ানা ভ্রু কুঁচকে বলল, কি? ঈশান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার কণ্ঠে আত্মবিশ্বাস আর অদ্ভুত একরকম মালিকানার ছোঁয়া। বিয়ের তো আর মাত্র 2 দিন বাকি। সব আয়োজন শেষ, শুধু আমাদের দুজনের বিয়ের ড্রেস বাকি। ভাবলাম আজকেই তোমাকে নিয়ে যাই বসুন্ধরায়। লিয়ানার ঠোঁটে তীক্ষ্ণ ব্যঙ্গ ভেসে উঠল। তাই নাকি? বিয়েটা নিয়ে আপনার মাথা ব্যথা আমার চেয়ে বেশি। দয়া করে আপনি চান। আমি পারবো না। চাইলে অনলাইনে অর্ডার করে আনুন। ঈশানের চোখে সেই মুহূর্তে ঝিলিক খেল। কণ্ঠস্বর ঠান্ডা অথচ হুমকিময়। আমি বলেছি তুমি যাবে মানে তুমি যাবে। আর যদি না যাও, তাহলে এখনই এই বাড়ির সবাইকে ডেকে বলবো হবু বউ তার হবু স্বামীর সঙ্গে বেয়াদবি করছে। সেটা তুমি চাইবে? কথাগুলো যেন ছুরির মতো বিঁধল লিয়ানার কানে। কান গরম হয়ে গেল, রক্তে আগুন বইছে। দাঁত চেপে চোখে বিদ্রুপের আগুন নিয়ে সে শুধু বলল, থাক, এতটা উপকারের দরকার নেই। গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। গো নাও। শেষ শব্দটা যেন শীতল বাতাসে বজ্রপাতের মতো কেঁপে উঠল। তারপর লিয়ানা রেডি হয়ে ঈশানের সাথে চলে যায় বসুন্ধরায়। পুরো শপিংয়ে লিয়ানা নিঃশব্দে দাঁড়িয়ে ছিল খাপটি মেরে। তার তো এসবে মন নেই, এক কথায় জোর করে এসেছে। তবে ঈশান আর লিয়ানাকে জোরাজুরি করল না, সবকিছু লিয়ানাকে পাশে নিয়ে কেনাকাটা করে চলছে। সবশেষে দুজনেই বেরিয়ে গাড়িতে উঠে বসে। ঈশান ধীরে ধীরে পিছিয়ে আসে, চোখে সেই অনুভূতি দেখেই বোঝা যায় ছেলেটা সত্যিই লিয়ানাকে নিজের মনের কাছ থেকে চায়। গাড়ি ধীরে ধীরে বাড়ির দিকে ছুটে চলে। লিয়ানা জানালার কাছে তাকিয়ে থাকে। গাড়ি বাড়ির গেটে ঢোকার সঙ্গে সঙ্গে লিয়ানা ভিতরে প্রবেশ করে, আর ঈশান বাইরে থেকে ধীরে ধীরে গাড়ি নিয়ে দূরে সরে যায়, শুধু দৃষ্টিতে বিদায় জানিয়ে। সন্ধ্যার পর খান বাড়ি যেন একেবারে অন্য চেহারা নিয়েছে। প্রবেশমুখ থেকে গেট পর্যন্ত টানার রঙিন ফেয়ারি লাইট, গেটের উপর বড় বড় ফুলের তোড়া, বাতাসের রজনীগন্ধার গন্ধ। ড্রয়িং রুম থেকে ভেসে আসছে হাসি আড্ডার শোরগোল। প্রায় সব অতিথিরাই চলে এসেছে একদিন আগেই, কাজের লোকেরা দৌড়ে বেড়াচ্ছে। রান্নাঘরে হাঁড়ি চাপানো ধোয়া আর সুগন্ধ মিলেমিশে উৎসবের ঘন গন্ধ তৈরি করছে। চারদিক এত আলো ঝলমলে, এত প্রাণচাঞ্চল্যে ভরা, যেন গোটা বাড়ি শ্বাস নিচ্ছে এক আনন্দের তালে। কিন্তু সেই ভিড়ের মাঝেই লিয়ানা দাঁড়িয়ে আছে নিঃশব্দ, হঠাৎ একদম বেমানান যেন। অকারণে ঠোঁটের কোনায় বাঁকা এক টুকরো হাসি ফুটে উঠল, তেতো আর ক্লান্তির হাসি। মনে হলো নিজের সাথেই বিদ্রুপ করছে, জীবন কেমন করে এমন মোড় দিল। কালের পরের দিনই বিয়ে, অথচ মনে কোনো রং তামাশা নেই, কোনো আগুন নেই। এখন থেকে মাত্র 2 বছর আগেও সে স্বপ্ন দেখত, কেমন হবে তার বিয়ে, আলোর ঝলকানি, মিউজিক, নাচে গানে ভরপুর এক উন্মাদনা, নিজের বিয়েতে নিজেই নাচবে। বন্ধুদের সাথে কত পরিকল্পনা করত কে কোন গানে নাচবে, কোন সাজ পোশাকে কেমন লাগবে। অথচ এখন, যখন সত্যি তার নিজের বিয়ের ঘন্টা বাজতে চলেছে, তখন বুকের ভেতর কোনো ঢেউই জাগছে না। মনে হচ্ছে জীবন যেন কোথাও গোপনে তাকে ঠকিয়েছে। ফেয়ারি লাইটে আলোর দিকে তাকিয়ে লিয়ানা ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল, চোখ নামিয়ে নিল। বাইরে উৎসবের রঙিন আলো, আর ভেতরে তার মন অন্ধকার। ঠিক তখনই সদর দরজা দিয়ে টুকরো মেরিন, রিমা। কাছের বান্ধবী বলে কথা, তাদের ছাড়া বিয়ে হয় নাকি। দুজনেই লিয়ানার সেই ছোট্ট বেলাকার বান্ধবী। বান্ধবীদের দেখে লিয়ানার মুখে হাসি ফুটল একটু, তারা এসেই লিয়ানাকে ঝাপটে জড়িয়ে ধরল। তারপর তিনজনই মিলে লিয়ানার রুমের দিকে হাঁটা দিল। মেরিন, কি রে, তুই না বলেছিলি তোর নিজের ইচ্ছায় তুই বিয়েতে রাজি হয়েছিস, তাহলে মুখটাকে হেভাবে বাংলার পাঁচের মতো কেন করে রেখেছিস? নিজের মনের উপর কেউ হেভাবে পাথর চাপা দিতে পারে তা তোকে না দেখলে সত্যি জানতাম না। রিমা, আমার তো ভাবতেই অবাক লাগছে, এই কি লিয়ানা আমাদের? এই মেয়ে এমন হলো কিভাবে? মুখের উপর কথা বলে দেওয়া মেয়ে কিনা শেষমেশ নিজের মুখ মন দুইটাতেই তালা মেরে দিয়েছে। তবে এইসব কথা এখন আর বলে লাভ নেই। লিয়ানারে যাই হোক, ভালো জামাই তো পেতে যাচ্ছিস, মন্দ কি? কত মেয়ে তাকে নিয়ে স্বপ্ন দেখে। তোর জন্য বেচারা মেয়েগুলোর হৃদয় ব্রোক হবে বল। মেরিন রিমার দিকে তাকিয়ে, তোর নিজেই তো ক্রাশ। রিমা ছিল, এখন তো দুলাভাই হতে যাচ্ছে। তাদের দু বান্ধবীর নানা ব্যাপারে কথা চলেই যাচ্ছে, এটা ওটা নিয়ে। তারপর কেউ বিয়ের আয়োজন নিয়ে, কেউ কত শাড়ি গহনা সাজছে তা নিয়ে। অথচ লিয়ানা যেন অন্য জগতে, তাদের কোনো কথার প্রতি বিন্দুমাত্র মনোযোগ দিল না। বিছানায় উঠে বসে রইল, চোখ দুটো ফাঁকা যেন।
কোনো এক অদৃশ্য ভাবনার ঘোরে বন্দী। হঠাৎ করেই যেন ভেতরে কোনো ঝড় বয়ে গেল, একটানেই উঠে দাঁড়ালো লিয়ানা। পা টেনে গিয়ে বসলো নিজের ড্রেসিং টেবিলের সামনে। কিছুক্ষণ পরেই চোখ আটকে গেল গলার সেই পেন্ডেন্টের দিকে, সেই লাল পাথরের হৃদয় আকৃতির পেন্ডেন্ট, যেটা ওই যে সেদিন রাতে জায়ান তাকে নিজ হাতে পরিয়ে দিয়েছিল। আলোতে হালকা লাল আভা ঝিলিক মারতেই যেন বুকের ভেতরটা কেঁপে উঠল তার। চোখ নামিয়ে মৃদু কণ্ঠে দুই বান্ধবীর দিকে ঘুরে বলল, এটা দেখছিস? লাল পাথরের এই হৃদয় আকৃতির পেন্ডেন্টটা। দুজনই বেশ হা হয়ে গেল। অদ্ভুত সুন্দর লোকেটটা, একদম লাল পাথরের, দেখেই মনে হচ্ছে বেশ দামি, বিদেশি। এইটা আমায় জায়ান ভাইয়া দিয়েছিল। তাও কিনা নিজের হাতে পরিয়েও দিয়েছিলেন, অথচ আমি কত বোকা সেদিন কি নাকি ভেবে নিয়েছিলাম। ভাববো নাই বা কেন বলতো একটা কাপল পেন্ডেন্ট যে। জানিস এইটার সাথে আরেকটা চকচকে তলোয়ারের মতো লকেট ছিল, যেটা উনি পরেছিলেন। এখন তোরাই বল এমন করে কাছে এসে মায়া লাগিয়ে কেন দূরে সরে যেতে হলো। বাই দা ওয়ে, এখন টিপস দে তো কিভাবে খুলে ফেলা যায় এটা। হ্যাঁ তৎ। মেরিন, পারবি না এটা লক করা? আর এটার চাবি ওই জায়ান খানের গলায়। মানে ওনার গলাটা ছাড়া এটা খুলবে না? এটার ব্যাপারে নেটে অনেক দেখেছি, কাপলদের জন্য বিশেষ করে তৈরি করা। তবে জায়ান ভাই দেখি আরো এক ধাপ এগিয়ে, উনি তো এইটা লক সিস্টেম করেই তৈরি করে আনিয়েছেন। রিমা, আনবিলিভেবল। লিয়ানার চোখজোড়া ততক্ষণে ঝাপসা হয়ে এসেছে, বুকের ভেতরে কেমন ব্যথা অনুভব হচ্ছে। মুহূর্তেই বুকের ভেতর থেকে এক অদ্ভুত কষ্টের ঢেউ উঠে এলো। মনে হচ্ছিল এই ছোট্ট পাথরটার ভেতর বন্দি আছে অসংখ্য না বলা কথা, অসংখ্য দৃষ্টি, আর এমন এক বন্ধন যেটা থেকে পালাতে চাইলেও তা সম্ভব হবে না। মেরিন আলতোভাবে লিয়ানার হাতটা স্পর্শ করল, আর একজন রিমা শুধু চোখ মেলে তাকিয়ে আছে। যারা ছোটবেলা থেকেই লিয়ানার প্রতিটি কথা শুনেছে, প্রতিটি গোপন ভাব বোঝাছে, আজ তাদের হাতে অদৃশ্য সান্ত্বনা ছাড়া আর কিছুই নেই। এক মুহূর্তে লিয়ানা হালকা হেসে দিয়ে বলল, তবে কি এই শেষ স্মৃতিটুকু সারা জীবন বয়ে বেড়াতে হবে আমাকে? ফ্রান্স, প্যারিস। ফ্রান্সের সবচেয়ে ব্যস্ততম শহর প্যারিসে দাঁড়িয়ে আছে কাঁচ ঢাকা এক আকাশচুম্বী বিল্ডিং। বাইরের চকচকে গ্লাসের শহরের আলো ঝলমল করে প্রতিফলিত হয়, আর ভেতরে পা দিলেই বোঝা যায় এটা শুধু কোনো অফিস নয়, বরং ক্ষমতার দুর্গ। প্রবেশদ্বারেই কালো স্যুট পরা রিসেপশনিস্টরা বসে থাকে। প্রতিটি দেয়ালে সাজানো থাকে ভারী ভারী আইনি বই, পুরনো রুলিংস আর আন্তর্জাতিক আইনের ভলিউম, কিন্তু সেই সঙ্গে কোণে কোণে আছে নিঃশব্দ সিসি ক্যামেরা, যেন প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে। ভেতরে ঢুকলেই চোখে পড়ে ল ফার্মের লোগো, সোনালী অক্ষরে খোদাই করা, আইবনহার্ট ল ফার্ম। প্রতিটি কনফারেন্স রুম যেন যুদ্ধক্ষেত্রের মতো সাজানো। দীর্ঘ টেবিলের একপাশে বসে থাকেন আইনজীবীরা, আর অপর পাশে বসে থাকে ভয়ঙ্কর প্রতিপক্ষ, কখনো কখনো মাফিয়া, কখনো রাজনীতিবিদ। টেবিলের মাঝখানে রাখা থাকে প্রমাণের ফাইল, কিন্তু সেই ফাইলের ভেতরেও থাকে লুকোনো রহস্য, কারণ এই ল ফার্ম শুধু আইনের ভাষায় লড়াই করে না, বরং পিছনের দরজা দিয়ে তৈরি করে গোপন সত্যে। জায়ানের কেবিন অন্য সবার থেকে আলাদা। কাচে ঘেরা সাউন্ড প্রুফ, বিশাল টেবিল, দেওয়ালে কালো সাদা ফ্রেমে সাজানো বড় বড় অপরাধ মামলার ছবি। তার টেবিলে সবসময় ছড়ানো থাকে কেস ফাইল, কিন্তু আশ্চর্যের বিষয়ে একটাও পুরো খোলা থাকে না, যেন ইচ্ছা করেই অর্ধেক লুকিয়ে রাখা। কেবিনের এক পাশে বুকশেলফ, যেখানে আইনি বইয়ের সাথে সাথে রাখা আছে সিগার, ওয়াইন, আর ছোট্ট এক ড্রয়ার, যেটা কেউ কখনো খুলতে পারবে না জায়ান ছাড়া। জায়ান যখন সেখানে বসে থাকেন, তার চারপাশে এমন এক অদৃশ্য চাপা উত্তাপ ছড়ায়, যেন পুরো রুমটাই নীরব হয়ে যায়। জুনিয়র লয়াররা তার সামনে দাঁড়ালেই অকারণে নার্ভাস হয়ে পড়ে। এখানে প্রতিটি কেস শুধু মামলা নয়, একটা যুদ্ধ। কেউ এখানে বিচার পেতে আসে, আবার কেউ আসে নিজের অপরাধ মুছে ফেলতে। কিন্তু শেষ পর্যন্ত যাই হোক না কেন, বিজয় প্রায় সবসময় জয়ানের হাতে চলে যায়। কারণ এই ল ফার্মে ন্যায় বিচার শুধু একটি ধারণা, আর বাস্তবে এখানে ন্যায় বিচার মানেই ক্ষমতাকে অস্ত্র বানিয়ে টাকা, প্রভাব। কেবিন অফ মাহতাব বিন মার্কো। কেবিনটা গ্লাসের দেয়াল ঘেরা ঠিক জায়ানের কেবিনের পাশে। ভেতরে মার্কো স্যুট টাই পরে বসে আছেন। টেবিলের ওপারে গম্ভীর মুখে বসে আছেন একজন অপরিচিত লোক, চোখে অস্বস্তি, কণ্ঠে আতঙ্ক। মার্কো, এইটা খুব সেন্সিটিভ ক্রিমিনাল কেস। রেপ কেস। মার্কো সামনের দিকে ঝুঁকল। দেখুন, সবাই জানেন আমাদের সিনিয়র জায়ান গত 2 মাস ধরে কোমায় আছেন। এত বড় ক্রিমিনাল কেস, তাও গ্যাংস্টারের বিরুদ্ধে। এটা জায়ানকে ছাড়া আমরা কেউ হাতে নিতে পারবো না। প্লিজ মার্কো, কেসটা আর্জেন্ট হয়ে যাচ্ছে। আমরা কেসটা অবশ্যই নেব,
তবে জায়ান ফিরে এলে, যেহেতু উনি প্রথম কেসটা হাতে নিয়েছিলেন, উনি হ্যান্ডেল করবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা ভীষণ রিস্কি কেস। তারপর হঠাৎ মার্কোর ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে নাম এলেনা। মার্কো ভ্রু কুঁচকে ফোন ধরলেন। হ্যালো। ফোনের ওপাশে কাপা কণ্ঠস্বর। মার্কো, প্লিজ প্লিজ হসপিটালে চলে আয় এখনই, জায়ানের কন্ডিশন ভীষণ খারাপ। কথাটা কানে যেতেই মার্কোর মুখ চমে গেল, গলা শুকিয়ে এলো। চেয়ার থেকে থাম করে উঠে এক দৌড়ে গাড়িতে উঠে ফুল স্পিডে গাড়ির গতি বাড়িয়ে হসপিটালে এসে হাজির হলো। চারদিকে সাদা আলোয় ঝলসে ওঠা দেয়াল, নার্সদের তাড়াহুড়োর পায়ের শব্দ, দূরে কোথাও শিশুর কান্না, সব মিলিয়ে মুহূর্তটা আরো ভয়াবহ হয়ে উঠল। সে প্রায় হাঁপাতে হাঁপাতে চিৎকার করল, ডক্টর লিওনেল! ডক্টর লিওনেল সাথে সাথে ছুটে এলো। জায়ানকে স্ট্রেচারের ওপর শুয়ে দ্রুত মনিটরের সাথে সংযুক্ত করা হলো। অবস্থা ভীষণই গুরুতর। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে সোজা দাগ ভেসে উঠল। বিপ পপ, বিপ পপ। একেবারে সোজা লাইন, হৃদস্পন্দন একেবারে থেমে গেছে জায়ান। নার্স আতঙ্কিত গলায় চিৎকার করে উঠল, নো পালস ডক্টর! ডাক্তার লিওনেলোর চোখ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, তারপর সে গম্ভীর কণ্ঠে নার্সদের নির্দেশ দিল, স্টার্ট সিপিআর নাও। একজন জুনিয়র ডাক্তার জায়ানের বুকে সজোরে চাপ দিতে শুরু করল। আরেকজন ওষুধ প্রস্তুত করতে লাগলো। করিডোর জুড়ে আতঙ্ক আর তাড়াহুড়ো। মনিটরের পর্দায় এখনো সেই সোজা রেখা, যেন মৃত্যুর ঘোষণা দিচ্ছে। মার্কো অসহায় চোখে তাকিয়ে আছে সেদিকে, বাকিরাও প্রাণপণে গডের নিকট প্রে করে চলেছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। তাদের চোখের সামনে জায়ানের এমন মর্মান্তিক দৃশ্য সহ্য করার মতো না। সকলের ঘাম ভেজা মুখ, কাপা ঠোঁট ফুটো উঠল। মনে হচ্ছিল সময় থেমে গেছে, শব্দগুলো যেন আর কানে ঢুকছে না, শুধু সেই বিপ পপ, বিপ পপ ধ্বনি যেন হৃদয় ভেদ করে ঢুকে চলছে। ডাক্তার লিওনেল আবার চাপ দিতে লাগলো, এবার জায়ানের বুকে আরো জুড়ে। সঙ্গে ইঞ্জেকশন প্রবেশ করানো হলো। পুরো রুম নিস্তব্ধ, শুধু সেই যান্ত্রিক শব্দ, বিপ পপ, বিপ পপ, বিপ পপ। মনিটরে এখনো কোনো ঢেউ নেই। হাসপাতালের করিডোরটা নিস্তব্ধ হয়ে আছে, শুধু সাদা দেয়ালে প্রতিফলিত ঠান্ডা আলো আর দূরে দূরে ছুটোছুটি করা নার্সদের পদধ্বনি শোনা যাচ্ছে। মার্কো হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢোকার সময় চোখে পড়ে কাচের ওপাশে জায়ান শুয়ে আছে। চারপাশে ডাক্তাররা ঝুঁকে আছে। মেশিনের লাল আলো হঠাৎই বিপ 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 থেকে থেমে গিয়ে সোজা হয়ে গেছে। সারা ঘর নিস্তব্ধ হয়ে যায়, যেন কেউ হৃদস্পন্দনটা ছিঁড়ে ফেলেছে। হঠাৎ ডাক্তাররা আবার আতঙ্কে চিৎকার করে উঠে, ক্লিয়ার, ক্লিয়ার! বৈদ্যুতিক শক মেশিন টানা হচ্ছে। নার্সের হাত কাঁপছে, সবার চোখে ভয়ের ছাপ। হি ইজ নট রেসপন্ডিং। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। এলেনা, নাদিয়ার মুখ শুকিয়ে যায়, বুকের ভেতরটা যেন ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। ভেতরে ডাক্তাররা আরেকবার শক দিল, ধরর, কিন্তু মেশিন এখনো ফ্ল্যাট লাইন দেখাচ্ছে। চারপাশে হাহাকার ভেসে ওঠে। একজন ডাক্তার হাল ছেড়ে দিয়ে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, টাইম অফ ডেথ, মার্কেট! ঠিক তখনই সারা রুমটা কেঁপে ওঠে মেশিনের তীব্র বিপ আওয়াজে। ফ্ল্যাট লাইন থেকে হঠাৎ এক টুকরো ঢেউ উঠে গেল। একটা স্পন্দন, আরেকটা, তারপর একের পর এক দ্রুত বিপ 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 শব্দে যেন রুমটা জীবনের গানে ভরে গেল। ডাক্তাররা চমকে ওঠে, ওয়েট পালস, হিস বেক, হিস বেক! মেশিনের লাইট ঝলমল করছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে এনেছে মৃত্যুর কিনারা থেকে। জায়ানের বুক ওঠানামা করতে শুরু করলো, শ্বাস নিতে লাগলো ধীরে ধীরে, যেন মৃত্যুর অন্ধকার থেকে উঠে এসেছে। একজন নার্স অবিশ্বাসে ফিসফিস করে বলল, দিস ইজ মিরাকল! মার্কোর চোখ ছলছল করে উঠল। কাচের ওপাশ থেকে সে হাত তুলে কপালে ঠেকালো, চোখ বন্ধ করলো। এমন একটা মুহূর্ত, যা বিজ্ঞানেরও কাছে ব্যাখ্যা নেই। উপরওয়ালা চাইলে কি না পারে। গেট দ্য অক্সিজেন কুইকলি! পুরো হসপিটালে এখন প্রাণের স্পন্দন, ডাক্তারদের কণ্ঠস্বর, আর মেশিনের বেঁচে ওঠা হৃদয়ের বিপ বিপ বিপ, যেন মৃত্যুর মঞ্চ থেকে জীবনের নাটক আবার শুরু হলো নতুন অধ্যায়। তবে তা কি এত সহজ হতে চলেছে? রুমের ভেতর এখন অক্সিজেন মেশিনের শস্য আওয়াজ। জায়ান শুয়ে আছে সাদা বিছানায়। মুখে অক্সিজেন মাস্ক, শরীর জুড়ে তার, আর মনিটরে হার্টবিটের দাগ ওঠানামা করছে। হাত হালকা কাঁপছে, আঙুল নড়ছে। একটু পরে পুরো শরীর কেঁপে উঠল, মাথা হালকা এদিক ওদিক দুলছে জায়ান। মার্কো দৌড়ে এসে বিছানার পাশে দাঁড়ালো। সাথে এলেনা, এলেক্স, নাদিয়া পিছন পিছন এলো। জায়ান, জায়ান, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ ডোন্ট লিভ, আসো, কাম ব্যাক ব্রো। থাম।
জায়ানের চোখ হঠাৎ বড় করে খুলে গেল। সে একটানে অক্সিজেন মাস্ক সরিয়ে ফেলে হাঁপাতে হাঁপাতে উঠে বসল। দুই হাত মাথায় দিয়ে কাতর গলায় বলল, আহো, ও নো, আমার মাথা ফেটে যাচ্ছে। কানে এক অদ্ভুত ভোঁ আওয়াজ। কি হয়েছে আমার? সবাই শোকট। নার্সের হাত থেকে ফাইল মাটিতে পড়ে গেল। ডাক্তার তোতলাতে তোতলাতে বলল, আনবিলিভেবল, এটা তো মেডিকেলি পসিবল না। মিরাকেল। জায়ান চোখ মিটমিট করে চারপাশে তাকালো বিভ্রান্ত কণ্ঠে। কাল কাল রাতে কি হয়েছিল? আমি শুধু মনে করতে পারছি না, একটা ভয়ঙ্কর কার ক্র্যাশ, তারপর কিছুই মনে নেই। এই তো কালকের ঘটনা, তাই না? দা লিওনেল, কাল। মিস্টার জায়ান, আপনি গতকাল না, পুরো 2 মাস ধরে কমায় ছিলেন। আজই জ্ঞান ফিরেছে। জায়ানের মুখ, তার চোখ জলজল করছে, যেন অন্ধকার ভেদ করে আবার ফিরেছে নতুন এক শক্তি নিয়ে। শুধু জায়ানের শেষ কথা প্রতিধ্বনি হয়ে বাজতে থাকে। WTF, 2 মাস। লিয়ানা, ও হো হো গড, বাংলাদেশ যেতে হবে। কোন শহর এই কাজ করলো তার হিসাব পরে নিব এসে। মার্কোরা চারপাশে সোজা দাঁড়িয়ে আছে, চোখ বড়, মুখ অচেতন, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। তারা তো বাংলাদেশের খবর পেয়েছে। তারা তো বুঝতেই পারেনি ঝড় বয়ে যাওয়ার আগে ঘূর্ণিঝড় জায়ান কামব্যাক করে ফেলবে। এখন কি হবে? জায়ানকে কিভাবে বলবে যে মিস লিয়ানা খানের বিয়ে আজ, তাও কয়েক ঘন্টা বাকি? কিভাবে কি করবে? জায়ানকে কি জবাব দিবে তা জানা না থাকলেও জায়ান যে কি তলকালাম বাঁধিয়ে বসবে তা হারে হারে জানে সকলেই। নাদিয়াদের মুখে গম্ভীর আতঙ্ক, হাত কাঁপছে। তারা সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে এই মুহূর্তে যা ঘটেছে তা কোনো মেশিনের হিসাবের বাইরে। কিছুই জানানো যাবে না। তাদের চোখে ভয়, ধ্বংসের ভয়। তারা জানে জায়ানের শরীর 2 মাস কমায় ছিল, যা এক মুহূর্তে ফিরে এসেছে, তবে উত্তেজিত হয়ে পড়লে ব্রেইন হ্যামোরেজ হতে পারে। জায়ানের শরীর হালকা হিলছে, মাথা কেঁপে কেঁপে যাচ্ছে। ফিসফিস করে নিজের কণ্ঠে, নাও আই এম ফাইন, মার্কো, কল দ্য ডক্টর অ্যান্ড ডিসচার্জ মি রাইট নাও। কথাটা বলেই জায়ান ধীরে ধীরে বেড থেকে উঠতে যাচ্ছিল, হঠাৎই মার্কো এসে তার কাঁধ শক্ত করে ধরে ফেলে। শুন জয়ান, তোর শরীর এখনো ভালো নেই, দুর্বল। আজকে অন্তত হাসপাতালেই থাক, প্লিজ। জায়ান ঠোঁটে হালকা হাসি টেনে, কিন্তু কণ্ঠে ইস্পাতের দৃঢ়তা। অহ, ঠিক আছে। তবে বাংলাদেশ গিয়ে একটা অসম্পূর্ণ কাজ সেরে আসি আগে। আর আমি এখন পুরো ফিট জায়ান খান, এতটা দুর্বল নই। সর, আমি ডক্টর লিওনেলের কাছে যাচ্ছি। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে হেলেনা চিৎকার করে উঠে, কেন করিস এমন? নিজের কি হাল হয়েছে দেখ না। ওই মেয়ের জন্যই সব। যাবি না? আমি যেতে দেব না। জায়ান হঠাৎ থেমে চোখে আগুনের ঝলকানি নিয়ে ঘুরে দাঁড়ালো। হাউ ডার ইউ, ডন, টি ক্রস ইউর লিমিট। এলেনা। এলেনার চোখ ভিজে গেলেও গলাটা শক্ত রাখল। কেন? ভুল বলছি আমি। শুন, কেন এই শরীর নিয়ে দেশে যেতে চাচ্ছিস? এত বছর তো গেলি না, এখন যাবি? কার জন্য? তোর ওই কাজিন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, সব জানি। আমরা তোর বিয়োগান্ত অতীত, পাস্ট, তোর অতৃপ্ত ফিলিংস, সব জানি। এত বছর বুঝে এসেছি, মেনে নিয়েছি। কিন্তু শুনে রাখো, তোর উইলিয়ানা কয়েক ঘন্টার মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। অন্য এক পুরুষকে বিয়ে করছে ও। কি করতে পারবি? এখন গেলেও লাভ হবে না। এলেনার কথা শুনেই চারপাশের সবাই স্তব্ধ। তারা লুকাতে গিয়েও পারল না সত্যটা। মার্কো চোখ নামিয়ে ফেলে। অ্যালেক্স আর নাদিয়া হেঁকে অপরের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। তবে মার্কো চেয়েছিল লিয়ানাকে তুলে নিয়ে আসতে, তবে এলেনার জন্য তা পারেনি। এলেনা হঠাৎ দৌড়ে এসে জায়ানের হাত ধরে কেঁদে ফেলল। ভুলে যা, ভুলে যা ওকে। ওই মেয়েকে ভুলে যা, জায়ান। কথাগুলো যেন ছুরি হয়ে জায়ানের হৃদয় ভেদ করল। ঠিক যেন কেউ বিষ গুলিয়ে তাকে বলছেন, নে বিষটা খেয়ে নে, মরবি না। তার কানে প্রতিটা শব্দ বারবার বাজতে থাকল। অন্য পুরুষ, অন্য পুরুষ। জায়ানের চোখ ততক্ষণে আগুন চষে উঠল, গলাটা ঠান্ডা কিন্তু ধারালো। এক ঝটকায় এলেনাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। হাউ লেম আর ইউ, ফাজলামো করিস আমার সাথে? তোর এসব নাটকে আমি বিরক্ত। আমাকে রাগাস না, সরে যা। তখন নাদিয়া এগিয়ে এসে গলাটা নরম করে বলে, এলেনা ঠিকই বলছে, কিন্তু প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ, জায়ান। তোর শরীর এখনো প্রপার ভাবে ঠিক হয়নি। একটা ভুল ধাক্কা, উত্তেজনা সব শেষ করে দিতে পারে। রুমের ভেতর মুহূর্তেই নিস্তব্ধতা। ততক্ষণে জায়ান হাত শক্ত করে মুঠো বানালো, হাতের কেনেলাটা ঠাসঠস করে টান দিয়ে ছিঁড়ে ফেলে, যা দিয়ে ফিনফিনিয়ে রক্ত চড়তে লাগলো। চোখ উপরে ছাদের দিকে তুলে নিল, যেন নিজেকে খুব কষ্টে নিয়ন্ত্রণ করে চলছে, যেখানে অশ্রুর আগুন একসাথে ঝলকাচ্ছে।
দাঁতে দাঁত পিষে কেবিনে থাকা টেবিলটা সজোরে দেয়ালে বাড়ি মারে, বেডের চাদর উল্টে পাল্টে ছিঁড়ে ফেলে। মার্কো, এলেক্স থামাতে এলে তাদের এক ধাক্কায় সরিয়ে দেয়। ততক্ষণে জায়ান পুরোপুরি নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। মাথায় দুহাত চেপে ধরে কিছুক্ষণ পরেই দেয়ালে নিজের রক্তাক্ত হাতটা দিয়ে গুছি মারে। হাতটা পুরোই থেতলে গিয়ে অঝরের রক্ত ঝরে ফ্লোরে পড়ছে। লেফট আছে দেয়ালের গায়ে। বিয়ের নামটা শুনে যেন হৃদয়ে ছিঁড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। চোখ লাল, রক্তের আলো তার হালকা কাপড় রক্তমাখা হাত থেকে বের হচ্ছে। চিৎকারে করে, ফাক! এই জানোয়ারের বাচ্চাগুলো আমাকে অমানুষ বানিয়েই ছাড়বে। আমিও দেখানো আমি যে কি জিনিস। বিয়ে বাড়িকে কিভাবে শ্মশান বাড়ি করতে হয় তা শেখাবো। জায়ানের মুখে ফুটে উঠে এক পৈশাসিক হাসি। আর ওই বান্দির বাচ্চারে যদি না খাইছি আমিও জায়ান খান না। হঠাৎ যেন প্রবল ঘূর্ণির শক্তিতে ঘূর্ণন করতে শুরু করে। বাতাস টর্নেডো এর মতো ঘুরছে। জায়ানের হাত আরো শক্ত করে মুঠ হয়ে যায়। রক্ত তার হাত থেকে ফুটা ফুটা ঝরে ঠিকই, চোখে আগুন। তারপর হঠাৎ, মার্কো, আই সেইড, ইমিডিয়েটলি, রেডি এ ম্যারেজ রেজিস্টার পেপার, 100 BMW, 200 মার্সিডিজ কার, 50 বাইক অ্যান্ড 500 বডিগার্ড এর ব্যবস্থা কর ফর বাংলাদেশ। জাস্ট 10 মিনিট টাইম দিলাম, আই সেইড জাস্ট 10, তা না হলে বিসমিল্লাহ বলে তোকে খুন করবো আগে। আর হ্যাঁ, আমার প্রাইভেট জেটটা নিয়ে ওইটা দিয়েই যাব। বিয়েতে হবার আগে আমি যেভাবেই হোক দেশে যেতে হবে, যেভাবেই হোক। ঢাকা, বাংলাদেশ। শুক্রবার। ঢাকা উত্তরা। রাস্তা জুড়ে হালকা যানজট, কিন্তু দূর থেকেই চকচক করছে এক বিশাল আলোকিত গেট। গেটের ওপরে ঝুলছে সোনালী লাইটে লেখা বড় বড় অক্ষরে, দুটি ISHNWEDSLIOAN এর দুটি। গেটের ঠিক মাঝখানে খোদাই করা ঝকঝকে পিতলের নাম প্লেট, KHANMANSION। গেটের দুই পাশে সাজানোর রাজকীয় ফুলের তোড়া, সাদা অর্কিড, লাল গোলাপ আর নীল অ্যান্থোরিয়ামের মিশেল। মেঘলা আকাশে হালকা বাতাস বইছে, লাইটগুলো ঝিলমিল করে যেন প্রতিটি বাতাসের সাথে নেচে উঠছে। বর্ষর সোনালী রঙের গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে এক বিশাল ডুপ্লেক্স বাড়ি। বাড়ির সামনে পুরো উঠোনটা ঢাকা পড়েছে কার্পেট আর ঝাড়বাতির আলোয়। বারান্দার দিক থেকে নেমে আসছে সিঁড়ি, সিঁড়ির প্রতিটি ধাপে জ্বলছে ছোট ছোট মোমবাতি। দুই পাশে সাজানো ফেয়ারি লাইটে। বাড়ির বাইরের দেওয়ালে ঝুলছে বড় বড় ব্যানার, দূর থেকে বাজছে সেহনাই, যা যেন প্রতিটি অতিথিকে মনে করিয়ে দিচ্ছে আজ খান বাড়িতে হচ্ছে বছরের সবচেয়ে রাজকীয় আয়োজন। প্রবেশ মুখে লম্বা লাল কার্পেট বিছানো। অতিথিরা একে একে প্রবেশ করছে। পুরুষেরা শেরওয়ানি, স্যুট, কোট পাঞ্জাবিতে জমকালো সাজে। মহিলারা শাড়ি আর লেহেঙ্গায় ঝলমল করছে। সোনালী কাচের ঝাড়বাতি থেকে নেমে আসা আলোয় যেন প্রতিটি গয়না হাজারগুণ উজ্জ্বল হয়ে উঠছে। সবচেয়ে নজরকাড়া হলো আসল ওয়েডিং স্টেজ। মঞ্চটা তৈরি করা হয়েছে রূপালী আর সোনালী ঝাড়বাতির নিচে, সাদা পর্দা আর লাল গোলাপে মোড়া। মঞ্চের মাঝখানে রাখা আছে রাজকীয় সোফা। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামছে লিয়ানা, পরনের লাল বেনারসি। দুই পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মেরিন আর রিমা। পেছনে নিস্তব্ধ মুখে আরিশা, মাশা আর রিহান। কারোর ঠোঁটে ম্লান হাসির আভাসও নেই, নেই কোনো খুনসুটি বা আনন্দের ঝলক। লালচে আলোর মতো ছড়িয়ে পড়ছে নিস্তব্ধতা। লিয়ানা যেন আর পাঁচজনের মতো নয়। তার মুখ পুরো ঢাকা লাল দুপাট্টা, চোখ স্পষ্ট নয়, মনে হচ্ছে যেন ওর চারপাশ থেকে আলোটা নিভে গেছে। প্রতিটি পা ফেলা যেন কষ্টের, নিস্তরঙ্গ জলের ঢেউয়ের মতো ধীরে ধীরে নামছে সিঁড়ি বেয়ে। ওর চারপাশে উৎসব থেকেও নেই, আছে অদ্ভুত ভারী একটা শূন্যতা। দূর থেকে ঈশান দাঁড়িয়ে লিয়ানার আশাকে দেখছে। তার চোখে লুকোনো আবেগের ঝড়। এতদিন যত স্বপ্ন, যত অপেক্ষা, আজ সব যেন রূপ নিচ্ছে বাস্তবে। লিয়ানাকে সে দেখছে আর মনে মনে বলছে, এতদিন যাকে শুধু কল্পনায় দেখেছি, আজ সে আমার। আমি কতটা ভাগ্যবান, পৃথিবীর সবকিছু হারালেও যদি আজ তাকে পাই, আমি জিতে যাব। ঈশানের বুকের ভেতর ধুকপুক শব্দ বাজছে। ঠোঁট শুকিয়ে যাচ্ছে। পুরো হলঘরে করতালি আর শোরগোল। ফটোগ্রাফারের ফ্ল্যাশ লাইটে মুহূর্তগুলো জমে যাচ্ছে ছবিতে। স্টেজে এসে ঈশানের পাশে বসল লিয়ানা। তার হাত কেঁপে উঠছে, অথচ মুখে একটুকু হাসি আঁকতে চেষ্টা করছে। এবার কাজী সাহেব মাইকে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ ঈশান শেখ ও লিয়ানা খানের মধ্যে নিকাহ সম্পাদন করা হবে। হলঘরে নীরবতা নেমে এলো। অতিথিরা তাকিয়ে আছে স্টেজের দিকে। সোলাইমান খান, পরিবারের প্রধান, সামনের কাতারে বসে আছেন, চোখে গর্ব আর প্রশান্তি। কাজী লিয়ানার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, লিয়ানা খান, আপনাকে মহর ধার্য করে ঈশান শেখের সাথে বিবাহ দেওয়া হচ্ছে। আপনি কি কবুল করেছেন? লিয়ানার বুক ধড়ফড় করছে, ঠোঁট কাঁপছে, হাত কাঁপছে।
সে পারবে না বলতে, কি করে বলবে? কিন্তু শব্দ বের হবার আগেই হঠাৎ একটা বিকট গুলির আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ল। পেছনে থেকে কর্কশ কণ্ঠে মাইকের ভেতর ভেসে এলো কোনো পুরুষের আজান ধ্বনির মতো গর্জন। আলহামদুলিল্লাহ, কবুল। গুলির বিকট শব্দ হতেই বিয়ে বাড়ির সকলে তাকালো দরজার দিকে। আলো ঝলমলে গেট দিয়ে প্রবেশ করছে লম্বা কঠিনদেহী এক পুরুষ, কালো শুটে, চোখে আগুনের মতো দৃষ্টি, পায়ে ধীর অথচ ভারী পদক্ষেপ। জায়ান খান। পুরো হলঘরে স্রেফ নিস্তব্ধতা। অতিথিরা একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ শ্বাস নিতে ভুলে গেছে। কাজীর মুখ থমকে গেছে মাঝপথে। লিয়ানা নিজের অজান্তেই সোফা আঁকড়ে ধরল, চোখ বড় হয়ে গেল বিস্ময়ে আর ভয়ে। জায়ান ধীরে ধীরে ভেতরে এগিয়ে আসছে, যেন প্রতিটি পদক্ষেপে মঞ্চ কেঁপে উঠছে। জায়ানের চোখ সরাসরি লিয়ানার উপর, কোনো কথা নেই, শুধু তীব্র দহনভরা দৃষ্টি। এবং পুরো পরিবেশে বাজতে থাকে নীরবতা নামের এক ভয়ানক সুর। স্টেজের দিকে জায়ান খান ধীর পায় হেগোতেই পুরো হলঘর যেন কেঁপে উঠল। প্রতিটি পদক্ষেপে তার চারপাশে বয়ে যাচ্ছে এক অদৃশ্য ঝড়, পর্দা, সাজসজ্জার ফুল উড়ে যাচ্ছে বাতাসে। মাইকের শব্দ কেঁপে কেঁপে থেমে যাচ্ছে, বাতিগুলো একবার জ্বলছে, একবার নিভে যাচ্ছে। জায়ান হাত উঁচু করতেই পেছনে থেকে উঠে এলো অদ্ভুত সব ছায়া। লম্বা দেহি, কালো রঙা, চোখে আগুন জ্বলা দানব সদৃশ বডিগার্ডেরা। কালো টাইট শার্ট আর কমব্যাট প্যান্ট পরে তারা ছুটে এলো, হেঁকে হেঁকে বিয়েবাড়ির মানুষদের ঘিরে ফেলল। আতঙ্কে অতিথিরা চিৎকার করলেও মুহূর্তেই থেমে গেল তাদের গলা, কারণ প্রতিটি মানুষ যেন শক্ত করে আটকে গেছে এই ভয়ঙ্কর প্রহরীদের মুঠোয়। ঘরের ভেতরে শুধু ভেসে আসছে চেয়ার ভাঙার শব্দ, ফুলের মালা ছিঁড়ে পড়ছে মাটিতে। কিন্তু জায়ান, সে দিয়ে যাচ্ছে ঝড়ের বেগে। এক লাফে মঞ্চে উঠে পড়ল। ঈশান শেখ চমকে দাঁড়াতেই জায়ান বজ্রপাতের মতো এক ঘুষি মারল তার মুখে। মুহূর্তেই ঈশান মাটিতে লুটিয়ে পড়ল। জায়ান তার কলার চেপে ধরে, চোখ লালচে আগুনের মতো জ্বলছে। অবিরাম ঘুষির আঘাতে কেঁপে উঠছে পুরো মঞ্চ। প্রতিটি আঘাতের সাথে কাঁচ ভাঙার মতো শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, লাইটের ঝাড়বাতি একের পর এক পড়ে যাচ্ছে। লিয়ানা এমন দৃশ্য দেখে সে ভয়ে স্থির হয়ে গেছে। গলা চেপে ধরা চিৎকার বের হতে চাইছে কিন্তু বেরোচ্ছে না। হাত মুখে চাপা দিয়ে থরথর করে কাঁপছে, চোখ ছানাবড়া হয়ে তাকিয়ে আছে জায়ানের ভয়ঙ্কর রূপের দিকে। অন্যদিকে পরিবার, কেউ সামনে আসতে পারছে না। কেউ চেষ্টা করলেও কালো বডিগার্ডদের ভয়ঙ্কর গ্রিপ থেকে বের হতে পারছে না। হলঘরের প্রতিটি কোণায় ভাসছে ভয়ের ভারী বাতাস। শোরগোল নেই, আছে শুধু ধ্বংসের শব্দ, চেয়ার ভাঙার শব্দ, টেবিল উল্টে যাওয়া, কার্পেটের ওপর রক্তের ফোঁটা পড়া। আর কেন্দ্রে দাঁড়িয়ে আছে দানব সদৃশ জায়ান খান। তার বুক ওঠানামা করছে তীব্র শ্বাসে, হাত রক্তে ভিজে যাচ্ছে, চোখে জ্বলছে রুদ্র আগুন। যেন মানব নয়, এক অপ্রতিরোধ্য ঝড়, এক ধ্বংসের প্রতীক। মঞ্চের পাশে লিয়ানা নিজেকে আঁকড়ে ধরেছে, চোখ বন্ধ করে কেঁপে উঠছে। চারপাশের নিস্তব্ধতা ভেদ করে শুধু শোনা যাচ্ছে এক দানবের প্রলয়ঙ্করী নিঃশ্বাস, অনবরত ঘুষির আঘাতে ঈশানের নাক মুখ রক্তে ভিজে যাচ্ছে। মেঝেতে ছিটকে পড়ছে রক্তের ফোঁটা, কার্পেট লাল হয়ে উঠছে। ঈশান জায়ানের হাত ধরে থামাতে চাইছে, কিন্তু জায়ানের পেশল মুঠি যেন ইস্পাতের মতন ভাঙছে না, থামছে না। ঠিক তখনই বীরের ফাঁক ভেঙে উঠে এলো রিনা শেখের গলা। জায়ান! কান্না ভেজা চিৎকারে কেঁপে উঠল হলঘর। ছেড়ে দাও আমার ছেলেকে। আর ইউ ক্রেজি? সন্ত্রাস, গুন্ডামি করতে এসেছ? ছাড়ো। আমার ছেলের কিছু হলে আমি তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। এই কথা যেন ছুরির মতো বিঁধল জায়ানের কানে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো রিনার দিকে। চোখে আগুনের শিখা, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। একটা অমানুষিক, বিষাক্ত হাসি, যা শুনে ঘরে সবাই শিউরে উঠল। সিরিয়াসলি? গলা ফাটানো দানবীয় হাসি ফেটে বের হলো তার মুখ থেকে। তাহলে তো আরো আগেই মেরে ফেলা উচিত। দেখব আপনি কার কাছে গিয়ে আমার নামে কেস লড়েন, দুনিয়ার কোন আদালতে আমাকে ফাঁসিতে ঝুলান। ভেরি ইন্টারেস্টিং হবে। কথা শেষ হতেই সে পিশাচের মতো হাসতে হাসতে আবার ঈশানের দিকে ফিরল। চোখ লালচে রক্তে ভরা, যেন আগুনের লেলিহান শিখা জ্বলছে। অবিরাম খুশির বজ্রাঘাতে আবার কেঁপে উঠল মঞ্চ। জায়ান চিৎকার করে, মাদারফাকার! তোর এত সাহস! তোকে তো সেদিন মেরে মাটি চাপা দিয়ে দেয়া উচিত ছিল। মানবতার খাতিরে তোর মতো ঘৃণিত মুখটা বাঁচিয়ে রেখেছিলাম। আফটার অল, এককালের বন্ধু। এক চটকায় থুতু ছুঁড়ে দিল ঈশানের মুখে। একো থু। মুহূর্তেই আবার তার কলার শক্ত করে চেপে ধরল। চোখে আগুন, গলায় গর্জন। কুত্তার বাচ্চা! আমি আমার পুরো ক্যারিয়ার তোকে দান করে দিয়েছিলাম, আর তুই শেষে কিনা আমার কলিজায় হাত দিয়েছিস।
আজকে আমি তোর ওই কলিজা ছিঁড়ে দেখব ঠিক কত বড়। ঘরের বাতাস জমে গেল। লিয়ানা নিস্তব্ধ হয়ে কেঁপে উঠছে, অজরে কাঁদছে, আর চারপাশের মানুষজন চিৎকার করলেও বডিগার্ডদের গ্রিপে বাধা পড়ে অসহায়। জায়ানের হাত থেকে রক্ত ঝরছে, চোখে পিশাচের নাচানাচি, হাসি ও চিৎকার মিশে পুরো হলঘর এক আতঙ্কের রাজ্যে পরিণত হলো। ঘরের ভেতর মুহূর্তেই অদ্ভুত এক শীতলতা নেমে এলো। সবার মুখে একই অভিব্যক্তি, অবিশ্বাস, আতঙ্ক আর নিস্তব্ধতা। জায়ান ঠিক এইমাত্র যা বলল তা যেন কারো মাথায় ঢুকছে না। জায়ানের এমন ভয়ানক রূপ আর বলা প্রতিটা কথা লিয়ানার অন্তরে অন্তরে প্রশ্ন গর্জে উঠলেও উচ্চারণ করল না। আর সবাই শুধু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু জায়ান যেন অন্য এক জগতে। তার চোখ দুটো লালচে, কণ্ঠে এমন এক হুকুমের ঝড়, যেন সে কাউকে কাঁপিয়ে দিতে এসেছে। ঘরের প্রতিটি মানুষ তার আচরণে আতঙ্কিত। মনে হচ্ছে হে কেবল কোনো পারিবারিক বিবাহ বিষয়ক অস্বস্তি নয়, এর ভেতরে আছে কোনো গভীর ছায়া, কোনো অজানা ভয়। ঠিক সেই সময় মেঝেতে পড়ে থাকা ঈশান হঠাৎই কেঁপে উঠল। দুর্বল শরীরটা যেন আর সামলাতে পারছে না। কাঁপতে কাঁপতে ভাঙা গলায় ফিসফিস করে বলল, আমি কিভাবে জানবো লিয়ানার যে তোর কাজিন? আমি তো কোনোদিন ওকে দেখিনি। না, দেখেছি আগে কখনো, শুধু নাম শুনেছি তোর মুখেই, বাচ্চা একটা মেয়ে ছিল। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠছে, নিঃশ্বাস যেন ভারী হয়ে গেছে। কিন্তু এখন আমি লিয়ানাকে ভালোবাসি, ভীষণভাবে ভালোবাসি। প্রথম দেখাতেই ও আমার সবকিছু হয়ে গিয়েছে। জানার পরেও যে ও তোর কাজিন, এই বাড়ির মেয়ে, আমি নিজেকে আটকাতে পারিনি, জায়ান পারিনি। ঘরের ভেতর আবারও নেমে এলো শীতল নীরবতা, যেন কারো বুকের ভেতর থেকে বাতাস টেনে নেওয়া হয়েছে। ঈশানের স্বর এখন আর্তনাদের মতো, যা ইচ্ছা কর কিন্তু শুধু বিয়েটা হতে দে। প্লিজ, আমি সত্যিই ওকে হারাতে চাই না। মেরে ফেলতে চাস আমায়, মারিস, বিয়েটা হয়ে যাক। এমনিতেও তোর ঝামেলা আমার সাথে, যদি চাস কোনোদিন ও তোর সামনে আসবো না, লিয়ানাকে নিয়ে দূরে চলে যাব। এমনিতেও তোর তো ওকে সহ্য হয় না, আইনো। জায়ানের ঠোঁট বাঁকা হাসিতে দেখা গেল। গভীর, কর্কশ কণ্ঠে কলার চেপে ফিসফিস করে, তোর কাছে কি আমি অতীতের কাহিনী শুনতে চেয়েছি? বীজ, তুই শুধু আরেকবার বল, কি ভালোবাসা? কার সামনে দাঁড়িয়ে কি বলছিস মাথায় আছে তো? ঈশানের গলাটা শুকিয়ে গেছে, কিন্তু সে প্রতিবাদ করবার আগেই জায়ান চাপার রাগে গর্জে ওঠে। ফাইন, ফাইন, ফাইন। চল, ভালোবাসতে বাসতে আজ শহীদ হ। ইতিহাস সাক্ষী হয়ে যাক, একজন ভালোবেসে মরেছে, আর একজন ভালোবেসে মেরেছে। জায়ানের ঠান্ডা আঙুল যখন বন্দুকের ট্রিগার চেপে ধরে ঈশানের বুক বরাবর, তখনই দূরে দাঁড়িয়ে থাকা লিয়ানার চোখ ছলছল করে উঠল। এতক্ষণ কেবল কেঁদে মুখ চেপে ধরে ভয় কাঁপছিল সে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু হঠাৎ যেন তার ভেতরে সব বাঁধ ভেঙে গেল। বুকের ভেতরটা বিদীর্ণ হয়ে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে এল। লাল শাড়ির আঁচল উড়ে গেল বাতাসে, পায়ের নুপুর কেঁপে উঠল, আর বিঠেলে সে সরাসরি জায়ানের পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে আটকাতে চায়। তার কান্নাভেজা কণ্ঠে হাহাকার ভরে ওঠে, আল্লাহর দুহাই লাগে, পাপে পা বাড়াবেন না, দয়া করে ছেড়ে দিন ওনাকে। চোখের জলে ভেসে যাচ্ছে লিয়ানার মুখ। ভয়ে আরতি আর ঘৃণা এসে কেঁপে উঠছে, তবুও শক্ত করে জায়ানকে আঁকড়ে ধরে আছে, যেন তার স্পর্শই এই অগ্নিঝরা মুহূর্তটাকে থামিয়ে দিতে পারে। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, কেউ নড়তেও পারছে না। শুধু সেই মেয়েটির কান্নার আওয়াজ আর জায়ানের নিঃশ্বাসের ভারী শব্দ মিলেমিশে একটা অসহনীয় উত্তেজনা তৈরি করেছে ঘরে। সেই অট্টালিকার ভেতর নিস্তব্ধতা যেন ছুরি দিয়ে কেটে নেওয়া যায়, শুধু নিঃশ্বাসের শব্দ, আতঙ্কে চেপে রাখা কান্না, আর জায়ানের ভয়াল গর্জন। জায়ান হঠাৎ ঝড়ের বেগে ঈশানকে ছেড়ে দিয়ে ফিরে দাঁড়ালো লিয়ানার দিকে। এক চটকায় তার হাত উঠে চরের বজ্রাঘাত লিয়ানার গালে সপাটে পড়ল। শব্দটা যেন পুরো হলঘরটায় প্রতিধ্বনিত হলো। এত জোরে আঘাত যে লিয়ানা দুলে গিয়ে পেছনে হুমি খেয়ে পড়ে গেল, কাঁপতে কাঁপতে গাল চেপে ধরে নিঃশব্দে অঝরে কাঁদতে লাগলো। কিন্তু জায়ান থামল না। সে ক্ষিপ্ত সিংহের মতো এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসে দু হাত দিয়ে লিয়ানার কাঁধ শক্ত করে চেপে ধরে ঝাঁকাতে লাগলো। তার চোখ দুটো লাল অগ্নিশিখার মতো জ্বলছে। পাপ আমি করছি নাকি তুই? এই বান্দি, এই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস? এত শখ তোর বিয়ে করার? চুপ থাকিস না, বল কেন করছিলি এমন? বিয়ে করতে চাস তাই না? চল, তোর শখ মিটিয়ে দিব আজ। সে লিয়ানার হাত মুছে টেনে তুলল মেঝে থেকে। ভয়ে ঘর জমে গেছে, কেউ এগিয়ে আসতে পারছে না। জায়ান তর্জন গর্জন করে কণ্ঠে বজ্রধ্বনি ছড়াল, কাজী সাহেব, বিয়ে পড়ান। আহা, ভয় পাবেন না, আপনাকে মারব না।
আপনার ছাড়া আমার বিয়ে কিভাবে হবে? কাজী সাহেবের হাত কাঁপছে, চোখ বড় বড় হয়ে গেছে। লোকটা বিয়ে পড়াতে এসেই বিপদে পড়ে গেল। আর লিয়ানা হাত ছাড়াতে ছাড়াতে ঘৃণা চাহনিতে। করব না আমি আপনাকে বিয়ে। করবি না? না। কথাটা কানে যেতেই জায়ান চিৎকারে করে গর্জে ওঠে। খোদার কসম, এই মুহূর্তে যদি তুই আমায় বিয়ে না করিস, আজ খান বাড়িতে 3টে লাশ পড়বে। একটা তোর ওই হবু স্বামীর, আরেকটা তোর, আর আমার। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। লিয়ানা স্থির হয়ে গেল। তার চোখ ভিজে গেছে, ঠোঁট কাঁপছে, তবুও সে সাহস সঞ্চয় করে জায়ানের চোখে চোখ রাখল। কণ্ঠ কেঁপে উঠল, তবু সে বলে, চলে যান প্লিজ। কেন করছেন এমন? আর কত তামাশা বানাবেন? এটা আমার জীবন, কোনো পুতুল খেলা না যে যেমন চাইল তাই করবেন। তার সেই করুণ দৃষ্টিতে মুহূর্তের জন্য থেমে গেল জায়ান। তার রক্তিম চোখে এক অদ্ভুত অস্থিরতা, হাহাকার আর জেদ মিশে উঠল। গভীর শ্বাস টেনে জায়ান ফিসফিস করে, চলে যাব। তারপর কি করবি? তুই ঈশানকে বিয়ে করবি? সে হঠাৎ হাতের পিস্তলটা উঁচিয়ে পেছনের দিকে তাক করল ঈশানের দিকে। তার ঠোঁটে হালকা বাঁকা হাসি। ভালোবাসিস ওকে? একবার বল, ভালোবাসিস? এত টান এই বাস্টারটার জন্য? লিয়ানা তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে তাকিয়ে থাকে। তার বুক ওঠানামা করছে, চোখে অঝর জল। কিন্তু ঠোঁট খুলেও কোনো শব্দ বের হলো না। সে শুধু মাথা নাড়ল ডানে বাঁয়ে, না বোঝানোর মতো। এক পলকের জন্য শূন্য হলঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। জায়ান হো হো করে হেসে উঠল। হাসির শব্দে চারপাশ কেঁপে উঠল। তার চোখের হিংস্র আগুনে এবার এক ফোঁটা প্রশান্তির ঝিলিক ফুটে উঠল। বন্দুক নিচে নামিয়ে বলে, বেঁচে গেল। তার কণ্ঠ প্রতিধ্বনির মতো ছড়িয়ে গেল চারপাশে। তারপর হঠাৎ বাড়ির মধ্যে ঘটল এক অপ্রত্যাশিত দৃশ্য। এমন দৃশ্য চোখ পড়তেই সকলে নিজেদের দৃষ্টি সরিয়ে নিল, কেননা জায়ান এক ঝটকায় লিয়ানার মুখ চেপে ধরে, তারপর প্রবল শক্তিতে টেনে নিয়ে এসে দেয়ালে আছড়ে দিল। লিয়ানার পিঠ ঠাস করে থেকে গেল ঠান্ডা দেয়ালে, আর চোখের সামনে হঠাৎ ঝাপসা হয়ে উঠল সবকিছু। কোনো পূর্বাভাস ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু এক বজ্রাঘাতের মতো অপ্রত্যাশিত চুম্বন। লিয়ানার উষ্ঠ অধর জায়ানের করাল আঁকড়ে আটকে গেল, যেন শতাব্দীর ক্ষুধা জমে আছে তাতে। লিয়ানের বুকের ভেতর জমাট বরফের মতো স্তব্ধতা, নিঃশ্বাস আটকে গেল। হাত দিয়ে পাগলের মতো জোর করে ঠেলতে লাগলো, কিন্তু জায়ান যেন পাথরখণ্ড, 1 ইঞ্চিও নড়ল না। তার কাঁধের ভার, তার গায়ের তাপ, আর ঠোঁটের সেই অদম্য দখল লিয়ানাকে পুরোপুরি বন্দি করে ফেলল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত যেন সময় থেমে গেল। তারপর হঠাৎ লিয়ানা বুকের সবটুকু শক্তি একত্র করে ধাক্কা দিল, ধরফর করে নিজেকে সরিয়ে নিল তার থেকে। হাঁপাতে হাঁপাতে বুক ধরে দাঁড়ালো, চোখ কাঁপছে, ঠোঁট কাঁপছে, গাল লাল হয়ে উঠেছে লজ্জায় আর আতঙ্কে। এভাবে এতগুলো মানুষের চোখের সামনে এমন দৃশ্য সত্যিই লজ্জার। সকলের চোখে মুখে অস্বস্তি থাকলেও কেউ সেই দৃশ্যের সাক্ষী হতে চাইল না। আর জায়ান, সে এক ফোঁটা অনুতাপ ছাড়াই তাকিয়ে রইল লিয়ানার দিকে, ঠান্ডা, স্থির, অথচ চোখে এমন আগুন যেন ঘোষণা করে দিল, এটা কেবল শুরু। তবে রিহান এইবার আর চুপ না থেকে টুকরিলে বলে, আরে আরে ভাইয়া, বিয়ের দিন বউয়ের কপালে চুমু খেতে হয় না? মানে তুমি তো কি হো হো, মাই ওয়াইফ মাই রুলস। বাঁকা হেসে তারপরই লিয়ানার হাত শক্ত করে টেনে নিয়ে যায় জায়ান। চারদিক নিস্তব্ধ, কারো সাহস নেই এগোনোর। ঠিক তখনই সুলেমান খান প্রবল রাগে ভিড়ে বডিগার্ডদের ধাক্কা মেরে সামনে চলে এলেন। তার চোখ রক্তিম, কণ্ঠস্বর গর্জনের মতো, জায়ানের পথে দাঁড়িয়ে গেলেন তিনি। কিন্তু তিনি কিছু বলার আগেই ক্লিক, জায়ান বন্দুক উঁচিয়ে সোজা সুলেমান খানের কপালের মাঝ বরাবর ঠেকিয়ে দিল। ঘরের বাতাস জমে গেল। নিস্তব্ধতা এমন যে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সুলেমান খান এক মুহূর্ত তাকালেন তার স্ত্রীর দিকে। চোখে যন্ত্রণা, তবু কণ্ঠে বজ্রগর্জন। দেখলে নাফিসা, কেমন জানোয়ার জন্ম দিয়েছ? দেখো, নিজের বাপের কপালে আজ পিস্তল ধরেছে তোমার ছেলে। এই এক বাক্যে পুরো খান পরিবার জমে গেল মূর্তির মতো। কারো পক্ষে বিশ্বাস করা সম্ভব হচ্ছিল না এসব তাদেরই বাড়ির ভেতর হচ্ছে। জায়ানের চোখে লাল আভা ফুটে উঠেছে। সে গর্জে উঠল, আমার রাস্তায় আটকাবেন নামি সুলেমান। এর পরিণতি মোটেও ভালো হবে না। সুলেমান খান থামলেন না, উল্টো তীব্র কণ্ঠে বললেন, মাস্তানি শিখেছিস কবে থেকে? এখন বন্দুক সঙ্গে ঘুরিস? তোকে নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। ছেহ, এই বাড়ির মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিলি, এখন নিজের জেদের বসে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি শুরু করলি। আমি তা হতে দিব না।
জায়ান এইবার বন্দুকটা নামিয়ে নিজের সামনে ধরে সেটার দিকে তাকিয়ে বলে, ইউএইচএমএমএম, দাদ, ইট ইজ টোটালি লিগ্যাল ফর মি। আর আজ থেকে আপনার ভাতিজিও আমার লিগ্যাল সম্পদ হবে। তারপর হাতে ইশারা করতেই সাথে সাথে দুজন বডিগার্ড সোলেমানকে ঘিরে ফেলে, আর এক ঝটকায় আবার লিয়ানার হাত চেপে ধরে সামনে টেনে নিল সে। পিছন থেকে পুরো লাইন জুড়ে দাঁড়িয়ে গেল বডিগার্ডরা, কারো পক্ষে পথ আটকানো অসম্ভব। চারপাশে আতঙ্ক, কান্না, শ্বাসরুদ্ধ নীরবতা। লিয়ানা হাঁপাতে হাঁপাতে কাঁপছে, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছে কেন সব সময় তার সাথেই এমন হচ্ছে। জায়ান সোজা মঞ্চের দিকে এগিয়ে গেল। জায়ানের কণ্ঠ বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল ঘরে। কাজী সাহেব, বিয়ে পড়ান, এখনই শুরু করুন। কাজীর হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, তবুও সেই শীতল নীরবতা ভেদ করে ধীরে ধীরে বিয়ের আয়াত পড়তে শুরু করলেন। লিয়ানার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, ঠোঁট কাঁপছে। সে জানে না এই ভয়ঙ্কর খেলার শেষ কোথায়। সে জানে না এটাই কি তার জীবনের বাঁধন নাকি শিকল। টেবিলের ওপরে সাদা রঙের রেজিস্টার খোলা, পাতার মাঝখানে কালো কালি দিয়ে ছাপা অক্ষরে লেখা ম্যারেজ রেজিস্ট্রেশন। শব্দগুলো যেন লিয়ানার চোখের সামনে কুয়াশার মতো ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। পাশে কলমটা রাখা, একেবারে চুপচাপ, অথচ আজ তার ভার যেন হাজার মন। জায়ান ধীরে ধীরে কাগজের পাতা ঘুরিয়ে নিজে সাইন করে তার সামনে ঠেলে দিল। কোনো শব্দ নেই ঘরে, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা কানে কাটার মতো বিচ্ছে। লিয়ানার চোখে কাগজের অক্ষরগুলো ঝাপসা হয়ে গেছে। হাত দুটো এমন কাঁপছে যেন অচেনা কোনো ঝড় বয়ে গেছে শিরদাঁড়া বেয়ে। কলম ধরার শক্তি পর্যন্ত নেই তার আঙুলে। আঙুলের গেটগুলো সাদা হয়ে গেছে আঁকড়ে ধরার চেষ্টার চাপে। শ্বাসটা হঠাৎ ভারী লাগছে। বুকের ভেতর যেন বালির স্ক্রুপ জমে গেছে, শ্বাস নিতে কষ্ট। চোখ দুটো জ্বালা করছে ঘুম না হওয়ার রাতের চিহ্নে। সারাদিনের দৌড়ঝাঁপ, একটার পর একটা ঘটনার অভিঘাতে দম ফেলার অবকাশ পায়নি সে। তাছাড়া গত কদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি, শরীর এমনিতেই দুর্বল, মাথাটা কেমন দুলছে। সামনে রাখা সাদা পাতাটা সরে সরে যাচ্ছে চোখের সামনে, অক্ষরগুলো সাপের মতো বেঁকে যাচ্ছে। শব্দগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে দৃষ্টি থেকে। শূন্য শূন্য লাগছে সব। হাত তুলল সে, কিন্তু আঙুলের ডগা যেন শূন্যে ভাসছে। কলমটা ধরার চেষ্টা করতেই মনে হলো মাটিটা তার পায়ের তলা থেকে সরে গেছে। এক অদ্ভুত অন্ধকারের স্রোত ধীরে ধীরে এসে গলা পর্যন্ত ঢেকে ফেলছে। চোখ দুটো গড়িয়ে আসছে বন্ধ হয়ে, তার কি খুশি হওয়া উচিত কি না তাও বুঝছে না। শরীরের ভেতর শেষ আলোটা নিভে যাওয়ার আগে তার ঠোঁটের কোণে এক টুকরো ফিসফিসে নিঃশ্বাস আটকে গেল। সবকিছু ঘুরছে, আমি পারছি না। জায়ান গম্ভীর অথচ মাদকতা মেশানো গলায় বলে ওঠে, ওহো, সময় চলে যাচ্ছে বেবি, ফাস্ট কর। আর কয়েক ঘন্টা পরেই আজকের দিনটা শেষ হয়ে যাবে। তুই কি বাসর করতে চাইছিস না? টাইম চলে যাচ্ছে তো। শব্দগুলো যেন বাতাস কেটে ছুটে এলো লিয়ানার কানে। তার গাল লালচে হয়ে উঠল, বুকের ভেতর ধূপধাপ শব্দ বাড়তে লাগলো। অথচ সে কিছু না শুনতে পাওয়ার ভান করে নামের 5টা অক্ষর শেষ করতে চেষ্টা করল। হাত কাঁপছে, কলমের কালির দাগ মুছছে ঘামে ভেজা আঙুল। শেষ অক্ষরটাও লিখতে গিয়ে চোখ ঝাপসা হতে লাগলো। মাথা যেন হঠাৎ ভারী হয়ে এলো। আরেক মুহূর্ত পরেই পুরো শরীর হেলে পড়তে লাগলো পাশের দিকে। কিন্তু মেঝেতে পড়ার আগেই এক ঝটকায় শক্ত দুটো বাহু তাকে ধরে ফেলল। জায়ান তাকে এক নিমিষে বুকের সাথে জড়িয়ে নিল। ধীরে ধীরে তাদের চারপাশের পৃথিবীতে ব্লার করে দিয়ে শুধু শোনা যাচ্ছে জায়ানের গভীর নিঃশ্বাস আর লিয়ানার অস্পষ্ট গুঞ্জন। অর্ধ চোখ খোলা জায়ান কোনো কিছু না বলেই তাকে সোজা কোলে তুলে নেয়। তার হাতের মুঠোয় লিয়ানার কোমল শরীর নিস্তেজ হয়ে আছে, লম্বা চুল গলার পাশে ঝুলছে। জয়ানের গম্ভীর মুখে কোনো ভাবের ছাপ নেই। হাতের রোগগুলো টানটান, চোখে তীব্র আগুন। লিয়ানার দেহ এখনো তার বা হাতে ঝুলে আছে, নিস্তেজ। সে এক মুহূর্ত থামে না, নিঃশব্দে নিজের ব্লেজারের ভেতরের পকেট থেকে মোটা টাকার বান্ডেল টেনে বের করে। ঠান্ডা দৃষ্টিতে সেই টাকা লিয়ানার মুখের চারপাশে ঘুরিয়ে কাজের হাতে ধরিয়ে দিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা গেটের দিকে হাঁটা দেয় জায়ান। পদক্ষেপে এত ভার যেন মাটি কেঁপে ওঠে। পেছনে সারি সারি দেহরক্ষী নিঃশব্দে অনুসরণ করছে, কারো সাহস নেই চোখ তুলে তাকানোর। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু জুতোর ধ্বনিত হচ্ছে ঠান্ডা মার্বেল ফ্লোরে। ঠিক তখনই হঠাৎ কর্কশ এক আর্তনাদ চিরে ফেলে সেই নীরবতা। যাস না বাবা, যাস না। নাফিসা খানের গলা। বুক ফাটানো কান্নায় কাঁপছে প্রতিটা অক্ষর। চোখ উন্মত্ত হয়ে আছে, দৌড়ে আসে তিনি। জায়ানের সামনে এসে ছুটে দাঁড়ায়, 2 হাত বাড়িয়ে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, কণ্ঠ কাঁপছে। যা হওয়ার হয়েছে, আমি সবাইকে বুঝিয়ে বলবো। কেউ কিছু বলবেন না আজকের পর থেকে, সবাই মেনে নিবে।
শুধু তুই আমার বুক ফাঁকা করে যাস না বাবা। সেই হাহাকার মুহূর্তের জন্য থামিয়ে দেয় জায়ানের গতি। তার চোখে ক্ষীণ এক কম্পন, ঠোঁটের কোণে অদৃশ্য কষ্ট। গভীর দীর্ঘশ্বাস ফেলে জায়ানেক লাইনের একটা কথাটা শেষ করেই পাশ কাটিয়ে গিয়ে গাড়ির দরজা খোলে। মুহূর্তের মধ্যে কালো গাড়িটা গর্জন তুলে গেট পার হয়ে অদৃশ্য হয়ে যায় অন্ধকার রাতের ভেতর। এই বাড়িতে থাকা আমার জন্য শোভা পায় না। চলবে।